আজ আমার বিয়ের দিন ছিল। মামাতো বোনের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তাকে বিয়ে করতে পারলে এতক্ষণে বাসরাত উদযাপন করতে পারতাম, কিন্তু আজকে সন্ধ্যায় সে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। সে পালিয়ে যাওয়ায় কতটা যে কষ্ট পেয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। মনের মানুষকে হারানো যে কতটা যন্ত্রণার সেটা ভালো করে অনুভব করতে পারছি। আমার চেয়ে মামা মামিরা বেশি কষ্ট পাচ্ছে। সেই কষ্টটা যে কতটা গভীর ও বেদনাময় সেটা আমি নিজেও হারে হারে টের পাচ্ছি। শিরা উপশিরা যেন হাজারো ধারালো চাকুর আঘাত অনুভব হচ্ছে। আমার বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল রবিন। সে যখন একটা মেয়েকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে গেল তখন থেকে বাহবা দিয়েছিলাম। ভেবেছিলাম তার প্রেমটা সার্থক হয়েছে, কিন্তু একবারও সে মেয়েটার পরিবারের কথাটা আমি ভাবিনি তার বাবা মায়ের কথা। কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে মেয়েটার বাবা মা তার বিয়ের আয়োজন করেছিল, অথচ তাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেল মেয়েটার লাভার। কয়েক বছরের ভালোবাসার নিকট 18 বছরের ভালোবাসা হেরে গিয়েছিল, অথচ এটা সেদিন উপলব্ধি করতে পারিনি। সেদিন এটাও ভাবিনি যে মানুষটা বিয়ে করতে মাথায় টোপর পরে কনের বাসা থেকে রওনা দিয়েছিল ঠিক তখনই সে খবর পেয়েছিল কনেটা নাকি পালিয়ে গেছে। সে যে কতটা কষ্ট পেয়েছিল সেটা সেদিন না বুঝতে পারলেও আজকে ঠিকই বুঝতে পারছি, কারণ আমি যে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলাম সে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে। আজকে যেন আমার পৃথিবীটা ঘোর অন্ধকার রূপ নিয়েছে। আমি যেন পৃথিবীতে নেই, কোনো এক অচেনা জগতের কষ্টের অনলে জ্বলে পড়ে অঙ্গার হয়ে মরছি বারংবার। কখনো মদ সিগারেট মুখে নিইনি, অথচ এখন আমি মদের দোকানে এসে উপস্থিত। মামা তো বোনটাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু মানুষটা আমার ভালোবাসাকে জুতো দিয়ে মারিয়ে অন্যের হাতে চলে গেল। পুরুষ মানুষের চোখ দিয়ে অশ্রু সহজে ঝরে না, পাহাড় সম কষ্ট বুকে জমলেও তারা চোখের জল বিয়োগ করে না, দাঁতে দাঁত চেপে সহ্য করে চলে। অথচ আমি আজকে প্রীতমাকে হারানোর শোকে শুধু চোখের জলই ঝরাচ্ছি, কেঁদে চলেছি বাচ্চা শিশুদের মতো করে অনবরত। 7 বছর পূর্বের ঘটনা। আন্টি, তোমার ছেলেকে সাবধানে চলতে বলো। ওর ভাবতাল আমার ভালো লাগছে না। বাসায় ইদানিং মেয়ে নিয়ে আসছে, আমি কিন্তু এসব সহ্য করব না। ঠিক আছে মা, আমি রাফাতকে বলে দিব সে যেন কোনো মেয়েকে বাসায় নিয়ে না আসে। আম্মু ও অনিমার কথোপকথন শুনছিলাম আমার রুম থেকে বের হয়ে আম্মুকে জোর কণ্ঠে বললাম, মা, এই পিচ্চি মেয়েটা আজকাল আমার উপরে বেশি মতবাড়ি কাটাচ্ছে কেন? অনিমা চোখ গোল গোল বানালো, ফুসফুস করতে করতে শিকারী দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। অতবার আমাকে উদ্দেশ্য করে জোরালো কণ্ঠে আম্মুকে বলল, আন্টি, তোমার ছেলেকে বলে দাও আমি পিচ্চি মেয়ে নেই, আর এবার এসএসসি দিয়েছি। ওকে? ওরে বাবা, এসএসসি দিয়েছে আর অমনি সে রূপবান হয়ে গেছে, আর আমি ওর রহিম, তাই মতবাড়ি দেখাতে। ফালতু মানুষ একটা, খারাপ মেয়েদের বাসায় নিয়ে আসে, তাদের বাসায় আনতে নিষেধ করলেও দোষ, যত সব। আরো বেশি করে আনবো, তাতে তোর কি? তোর মতো পিচ্ছি মেয়ে বন্ধুদের কি বুঝবি? আমারও বন্ধু আছে, মেয়ে বন্ধু। আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। আপনার মতো তো না আমি যে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব করব। আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করলে তোর যে কি সমস্যা এটাই তো বুঝি না। সমস্যা নেই, আপনি যা ইচ্ছে তাই করেন, আর নিষেধ করব না। এটাই করা উচিত, সবার উপরে অধিকার খাটানো ঠিক না। অনিমা চলে গেল তার রুমে। মনে হলো সে রাগ করেছে। একটু পর তার রুমে যাওয়ার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। অনিমা চকলেট খুব ভালোবাসে, প্রতিদিনই তাকে চকলেট কিনে দিতে হয়। তাছাড়া সে রেগে আমার সাথে যা তা আচরণ করে, তাই ভুলেও আমি চকলেট না কিনে বাড়ি ফিরি না। তাই চকলেট কিনে দিতেও আমার ভালো লাগে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম অনিমা বিছানার একপাশে মন খারাপ করে বসে আছে। তার মনের আকাশে অভিমানের মেঘ জমেছে। মেঘটা না সরে গেলে তার উজ্জ্বলতা ও মধুরাশি আড়ালে থেকে যাবে, তাই অভিমানটা ভাঙানো খুব জরুরি, আর সেটা আমাকেই করতে হবে। তাই রুমের ভেতর ঢুকলাম, তার পিছনে বসলাম আর হাতটাকে ধরলাম। চকলেটগুলো তার হাতে ধরিয়ে দিলাম, কিন্তু সে রেগে গিয়ে চকলেটগুলো বিছানার উপর ছুঁড়ে মারল। অতপর অভিমানের স্বরে বলল, আপনার কোনো কোনো কিছু আমার লাগবে না। ওকে? ফালতু মানুষের কিছু খাই না আমি। কপালে ভাঁজ ফেলে মিটমিট করে হেসে চাপা কণ্ঠে বললাম, ঠিক আছে, খেতে হবে না তোকে, তবে আমাকে একটা হেল্প কর। কি করবি তো? না,
লুচ্চা মানুষকে আমি হেল্প করি না। ছি, তুই এটা বলতে পারলি? যে পারলাম, আপনি আসলেই তো লুচ্চা। যা, মানলাম, হেল্পও চায় না, কিন্তু কালকে আমার সাথে একবার ভার্সিটি যাবি? কেন, কিসের জন্য যাব? আমার গার্লফ্রেন্ডের পরিচয়ে যেতে হবে। কি, আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন যে আমি আপনাকে আমার বয়ফ্রেন্ডের পরিচয় দিব? লজ্জা করে না? বিনিময়ে 5,000 টাকা পাবি। টাকার কথা শুনে অনিমা খুশিতে পুলকিত হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সত্যিই দেবেন? তাহলে এক্ষুনি দেন। মিষ্টি হেসে বললাম, দেব, কিন্তু চকলেটগুলো আমার সামনে খেতে হবে। ঠিক আছে। আচমকা রুমের ভিতর ভাবি ঢুকে পড়ল। আমি আর অনিমা খুব পাশাপাশি বসে আছি, দুজনের গায়ের সাথে গা লেগে আছে। ভাবি আমাদের দুজনকে দেখে দুষ্টুমির হাসি দিয়ে বলল, বাহ, দুজনের রোমান্স দেখে তো ভালোই লাগছে। যেন রোমিও জুলিয়েটের রোমান্স হচ্ছে, ভালোবাসা একদম জমে ক্ষীর। ইস, আগে যদি তোমাদের রোমান্স দেখতে পারতাম তাহলে তোমাদের ভাইদের মন আরো আগে জয় করে নিতে পারতাম। ভাবির কথাগুলো শুনে অনিমা লজ্জায় লাল রঙা হয়ে গেল। তার ফর্সা গাল দুটো যেন লাল টুকটুকে গোলাপের পাপড়ির রঙিনের রূপ নিল। লজ্জাপতির মতো চুপসে গিয়ে লাজুক হাসি এসে বলল, ভাবি কি যে বলেন না। ভাবি ফের ফিক করে হেসে বলল, বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। অনিমাকে শক্ত কণ্ঠে বললাম, কই, তুই চকলেট খাচ্ছিস না কেন? অনিমা চকলেটগুলো হাতে নিয়ে খেতে লাগলো। কিছুটা খাওয়া শেষ হলে ভাবিকে তীক্ষ্ণ কণ্ঠে বললাম, ভাবি, অনিমা আমার ছোট বোনের মতো, ওকে নিয়ে এরকম চিন্তা করো না। তবে অনিমাকে বলেছি কাল থেকে ভার্সিটি যেতে হবে আমার প্রেমিকার পরিচয়ে। বিনিময় থেকে 5,000 টাকা দেবো বলে অফার দিয়েছি। এটা বলেছি এই জন্যই যে ও যেন চকলেটগুলো খায়। কথাটা শুনে অনিমা চকলেটগুলো ফের খাটের উপর ছুঁড়ে মারল। আমার দিকে ক্ষুধার্ত পাখির মতো রূপ নিয়ে ভয়ঙ্কর চোখে তাকিয়ে রইল। পর মুহূর্তে চেঁচানোর স্বরে বলল, তার মানে আপনি মিথ্যে কথা বলেছিলেন? ভার্সিটিতে নিয়ে যাবেন না আমাকে? টাকাটাও পাবো না তাহলে? চোখ পিটপিট করে বললাম, না তো, মিথ্যে বলেছি। শালা ফালতু লোক। ভাবি খিলখিল করে হাসতে লাগলো আর বলল, হয়েছে, তোমরা এবার থামো। মিষ্টির ঝগড়াটা বেশি দূর এগোলে দুজনে হাডুডু খেলা শুরু করে দিতে পারো। বলা তো যায় না, নতুন নতুন প্রেম প্রীতি বলে কথা। আমি অনিমার পিঠে থাপ্পড় মেরে এবং উচ্চ স্বরে, লুচ্চাকটা, কথাটি বলে রুম থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম ভাঙল সবার চেঁচামেচিতে। অনিমার কান্নার আওয়াজ পেলাম। রুম থেকে বেরিয়ে বারান্দাতে গিয়ে দেখি বিয়ের সাজে একটা মেয়ে চেয়ারে বসা। পান চিবাচ্ছে মেয়েটা। ভাবি গোমরা মুখ নিয়ে বাঁকা চোখে তাকিয়ে থেকে মেয়েটা চেহারা বরাবর দাঁড়িয়ে আছে। অনিমা অনবরত কেঁদে চলেছে। বুঝতে পারলাম না ব্যাপারটা। ওদিকে আব্বু আম্মুও কপালে হাত দিয়ে বসে আছে। তাদের চোখে মুখে বিষাদের ছাপ লক্ষ্য করলাম। ভাবির নিকট গিয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমরা সবাই এরকম চিন্তিত কেন? কিসের জন্য এরকম অবস্থা হলো? কি হয়েছে বলো তো ব্যাপারটা? আর মেয়েটাই বা কে? ভাবি চোখ পাকিয়ে বলল, ও, তুমি তাহলে কিছুই জানো না, তাই না? 1 বছর হলো বিয়ে করেছো, এতদিন পর সেটা আজ জানলাম। মেয়েটাকে গোপন করে রেখেছো এতদিন, আর কতদিন রাখবে এভাবে? বড়সড় ধাক্কা খেলাম ভাবির কথা শুনে। কি বলে এসব? আতকে ওঠা চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। ভাবিকে উত্তেজিত গলায় বললাম, কি বলছো ভাবি? মাথা কি নষ্ট হলো তোমার? কথাটা বলা শেষ করে মেয়েটার দিকে শিকারের চোখে দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার তাকানো থেকে ভ্রু কুঁচকিয়ে বলল, রাফাত, এসবের মানে কি? তুমি আমাকে চিনতে পারছো না নাকি? শোনো, এখন আর এসব নাটক করে লাভ নেই। আমি আর পারলাম না আমাদের সম্পর্কটা গোপন রাখতে। তুমি তো জানো আমার পেটে আমার সন্তান 6 মাস চলছে। মেয়েটার কথা শুনতে পেয়ে অনিমার কান্নার আওয়াজ বেড়ে গেল, আর আমার বুকে জোরে জোরে হাতুড়ির অসংখ্য আঘাত লাগছিল। হতভম্ব হয়ে
মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তাকে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। নিস্তব্ধতা বজায় রইল। অকস্মাৎ নীরবতা ভেঙে মেয়েটাকে উচ্চস্বরে বললাম, এসব নাটক করে কোনো লাভ হবে না, তাই ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে চলে যান, অন্যথায় কপালে খারাপই আছে আপনার। মেয়েটাকে এমন বলার কারণে অনিমা আমার দিকে তেড়ে আসলো। কিছুক্ষণ চোখ গরম করে তাকিয়ে রইল আমার দিকে। অতবার আমার শার্টের কলার ধরল, একটু শার্টটা জোরে টান মেরে বোতাম ছিঁড়ে ফেলল। ভ্যাবাচাকা খেয়ে গেলাম অনিমা সাউস থেকে। সের আগে কাল নাগিনী সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বলল, আস্ত একটা লুচ্চা, গোপনে বিয়ে করে এখন অস্বীকার করছে। ভাগ্যিস আমার ফুফাতো ভাই হন, হাজবেন্ড হলে এতক্ষণে পিঠের চামড়া তুলে ফেলতাম। হ্যাঁ। কথাটা বলেই অনিমা বারান্দা থেকে চলে গেল। ভাবিরও প্রস্থান করল। বাবা ও মা আগে থেকে চলে গেছে। ভাবি চলে যাওয়ার পর মেয়েটা একটা চোখ মারল। হক চোখে উঠলাম, ভ্রুযুগল কুঁচিয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে নরম কণ্ঠে বলল, আমি অভিনেত্রী, অনেক বড় অভিনেত্রী। আমাকে ওদের সামনে আপনার দৃষ্টিতে অপরিচিত জন হিসাবে পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তারা আপনার কথা বিশ্বাস করবে না। তার চেয়ে এক কাজ করেন, আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমার অভিনয় শেষ হলেই চলে যাব। প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন কেন যেন মেয়েটার উপর রাগ দেখাতে পারছি না। কি করলে যে রাগ দেখাতে পারবো বুঝে উঠতে পারছি না। কৃত্রিম রাগ দেখানোর মতো অভিব্যক্তি নিয়ে মেয়েটাকে বললাম, ফাজলামি পেয়েছেন? চলে যান বলছি, নইলে চাঁদা করে ফেলবো বলে দিলাম। মেয়েটা আমার দিকে তেড়ে আসলো। ঠিক তখনই অনিমা আমার হাতটা ধরে তার রুমে নিয়ে গেল, একদম খাটের উপর ফেলে দিল। এরপর দরজাটা বন্ধ করে দিল। ড্রয়ার থেকে চকচকে ধারালো একটা চাকু বের করে আমার গলায় ধরে দাঁতে দাঁত চেপে বলল, সত্যি করে বল, সে তোর কি হয়? মিথ্যা বললেই আজ তোর খবর করে দিব। ভয় না পেলেও ভয়ের ভান ধরে ঢোক গেলে মিনমিন গলায় বললাম, বলবো। তার আগে বল, আমার কারোর সাথে বিয়ে হয়ে থাকলে তোর এত সমস্যা কি? আমি তোর কি হয়? গালে চিমটি মেরে শক্ত কণ্ঠে বলল, তুই আমার ভাতার হোস, বুঝছিস? ছি, তোর চেয়ে মিনিমাম 8 বছরের বড় হব আমি, আর তুই এমন কথা বললি? লজ্জা শ্রমিকের মাথা খেয়েছিস? চুপ লুচ্চা, আমি চাই না তুই চরিত্রহীনদের মতো আবল তাবল কাজ করিস। তোকে আমি চরিত্রবান লোক হিসেবে দেখতে চাই। এতে তোর কি লাভ? লাভ আছে। যাক, তুই ঠিক আপনিতে এসেছিস, এবার চাকুটা সরিয়ে ফেল। মেয়েটা যদি সত্যি আপনার কিছু না হয় তাহলে তাকে বাসা থেকে বের করে দেন তাড়াতাড়ি। যেতে যাচ্ছে না যে? ও, তার মানে সত্যি সত্যি সে আপনার স্ত্রী হয়, বুঝে গেছি আমি। আরে পাগলি, মেয়েটাকে বাসা থেকে কৌশলে বের করতে হবে। বাড়াবাড়ি করতে গেলে আমার প্রেস্টিজে 12টা বাঁচিয়ে দেবে। কয়েকদিন তো সময় দিতে হবে। আমি এত কিছু তো বুঝি না, আজ এক্ষুনি তাকে বাসা ছাড়া করেন। ঠিক আছে রে, আমি দেখছি ব্যাপারটা। আর শুনিন, কাল আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। ফলাফল পাবার পর আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা, নিয়ে যাব। তার আগে আমার শার্টের বোতামটা লাগিয়ে দে। আমার বয়ে গেছে। তাহলে থাক, লাগবে না তোর হেল্প। আমিও কাল থেকে ঘুরতে নিয়ে যাব না। ঠিক আছে, দিচ্ছি বোতাম লাগিয়ে, অপেক্ষা করেন। অনিমা ড্রয়ার থেকে সুই আর সুতা ও সাদা বোতাম নিয়ে আসলো। আমাকে বলল শার্টটা খুলতে, কিন্তু আমি বললাম শার্টটা গায়ে থাকবে, এভাবে লাগিয়ে দে। এটা শুনে অনিমা লজ্জায় লাজরাঙা হয়ে গেল। বোতাম লাগানো হয়ে গেল। সুতা দাঁড় দিয়ে কাটতে লাগলো। তার মুখ ও ঠোঁট আমার বুকে লাগলো। সুতো কাটা হলেও তার ঠোঁট ও মুখ আমার বুকের সাথে চেপে ধরে রাখলো এবং বুকের পরশ নিচ্ছিল এভাবে। ক্রমে যেন অনিমা আমার দিকে ঝুঁকে আসছিল। তার গা কাঁপছিল, নিঃশ্বাসও ভারী হচ্ছিল। আমার ভিতরে অন্যরকম শিহরণ জাগলেও নিজেকে সামনে নিলাম। অনিমা আচমকা নিজেকে সূত্রে নিয়ে লজ্জামাখা মুখ নিয়ে লাজুক হেসে রুম থেকে বেরিয়ে গেল। যে মেয়েটা আমার স্ত্রীর দাবি নিয়ে এসেছে তার নাম রায়সা। তাকে অনেক রিকোয়েস্ট করার পরও বাসা থেকে যেতে রাজি হলো না। তার কথা একটাই, যখন তার মন চাইবে তখন সে যাবে, তার আগে নয়। 1 লাখ টাকা লোভ দেখালাম,
এরপরও সে বাড়ি ছাড়তে রাজি হলো না। তবে খুশির সংবাদ হচ্ছে অনিমাকে রাজি করাতে পেরেছি যে মেয়েটা আজকে রাত পর্যন্ত থাকবে। আজকে রাতটা অনিমাকে ধৈর্য ধরে থাকতে বলেছি। অনিমা আপত্তি জানায় এতে, কিন্তু চিন্তা হচ্ছে যদি মেয়েটি কাল বাসা থেকে না যায় তখন অনিমা কি ব্যাপারটা মেনে নেবে? রাত তখন 12টা। ঘুমের জগতে ডুব নিয়ে অসম্ভব ভালো ভালো স্বপ্ন দেখছিলাম। হঠাৎই আমার বুকে ঠান্ডা বরফের মতো কোনো কিছুর পরশ পেলাম। এতে ছাদের ঘুমটা ভেঙে গেল। মনে হলো কোনো শীতল লেজ বিশিষ্ট সাপের ছোঁয়া লেগেছে আমার বুকে। এটার কারণে আমি একটু আগে যত সব মধুর স্বপ্ন দেখেছিলাম সব কিছু ভুলে গেলাম। এতে আফসোস লাগছিল। কিছু কিছু স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে এবং সেই স্বপ্নগুলো ভুলে গেলে খুবই খারাপ লাগে। গা কসকস করে, মাথা ভন ভন করে, বুক চিনচিন করে। আমার এখন ঠিক সেরকমটাই হচ্ছে। ভাবলাম কিসের ছোঁয়া পেলাম, লাইট জ্বালিয়ে দেখতে হবে। লাইট বন্ধ থাকায় পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে। গরমকাল, ভিতরে ফ্যান চালানো হয়েছে। গায়ে শার্ট বা টি শার্ট নেই, শুধু প্যান্ট পরে আছি। আচমকা আমার গায়ের উপর শুয়ে পড়লো কে যেন। হাত দিয়ে লক্ষ্য করলাম আদিদস্ত একটা মেয়ে মানুষ। গায়ে শাড়ি পরা মেয়েটার নিশ্চয় রায়সা হবে। সে ছাড়া এত সাহস কারো হবে না। কিছু মুহূর্ত পর সে আমার গালে চুমু খেয়ে আতুরে গলায় বলল, আই লাভ ইউ জান। এই বলেই সে আমার শরীর থেকে উঠে গেল। তাড়াতাড়ি করে ঘরের লাইটটা চালালাম। ঘরে আলোকিত হয়ে গেল, কিন্তু কাউকে দেখলাম না। তবে দেখলাম রুমের দরজা খোলা। মনে পড়ল আমি তো দরজায় আটকায়নি। এ কারণে রায়সা এই সুযোগটা নিল। ভাগ্যিস অনিমা এটার কথা জানতে পারবে না, জানলে তার অত্যাচার সহ্য করতে হতো। দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের লাইটটা অফ করে শুয়ে পড়লাম। চোখ মেলানোর বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। স্বপ্ন দেখছিলাম একটা ভিক্ষুক মহিলাকে 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে দিয়ে থালা বাসন পরিষ্কার ও কাপড় চোপড় কেচে নিচ্ছে। কিন্তু যখন বউয়ের কাপড় ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেললাম তখন সে ঝাঁটা দিয়ে পিটালো। স্বপ্নটা শেষ না হতে আবারও আমার বুকে শীতল হাতের পরশ পেলাম। চমকে উঠলাম। এবার নিশ্চিত রায়সা ফিরে এসেছে, কিন্তু সে কিভাবে এলো এবার? দরজা তো বন্ধ করে রেখেছি। তবে কি সে রুম থেকে যায়নি? খাটের নিচে হয়তো লুকিয়েছিল। মেয়েটা যখন আমার শরীরের উপর উঠল তখন তার মুখ চেপে ধরলাম। আরেক হাত দিয়ে গলা চেপে ধরার পর মেয়েটা গোঙাতে গোঙাতে বলল, রাফাত ভাইয়া, আমি 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 অনিমা, ছাড়েন। ঘাবড়িকে উত্তেজিত কণ্ঠে বললাম, তুই তুই কেন এত রাতে আমার রুমে? তার মানে এর আগের বার তুইও রুমে এসেছিলিস? মুখ আর গলা ছাড়েন বলছি। ছেড়ে দিলাম তাকে। ছাড়ার পরপরই সে আচমকা আমার ঠোঁটে আলতোভাবে চুমু বসিয়ে দিল। হতভম্ব হয়ে গেলাম। জীবনে প্রথমবার কোনো নারীর ঠোঁটের পরশ পেলাম। মাথাটা ভনভন করে ঘুরছিল। ভালো লাগার পাশাপাশি কেমন এক ধরনের অনুভূতি সৃষ্টি হলো আমার মধ্যে। অনেকক্ষণ ঝিম মেরে রইলাম। যখন আমার শরীরে অনিমার গায়ের কোনো রকম পরশ পেলাম না তখন মনে হলো সে হয়তো রুমে চলে গেছে। খাট থেকে উঠে লাইটটা চালালাম। ঘরটা আলোকিত হতে দেখলাম সত্যি রুমে কেউ নেই। লক্ষ্য করলাম দরজাটা আটকানো। তার মানে অনিমা রুম থেকে চলে যায়নি, নিশ্চয়ই খাটের নিচে লুকিয়েছে। খাটের নিচে নজর দিয়ে লক্ষ্য করলাম সে নেই। তবে কোথায় গেল সে? হাও হয়ে গেছে নাকি রুমে সে ছিলই না? আমি কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? মাথাটা চক্কর মেরে উঠল। সকালে ঘুম থেকে জেগে অনিমার কাছে গিয়ে ওর হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করলাম। এরপর অনিমাকে বিছানায় ফেলে দিলাম। ওর শরীরের উপরে উঠে যতক্ষণ পারলাম গালে ও ঠোঁটে চুমু রেখা অঙ্কন করে দিলাম। অনিমা কিচ্ছু বলল না, উল্টে সে থম মেরে শুয়ে রইল। আমি নিচেও ওর শরীর থেকে উঠলাম। ওর হাতটা ধরে শোয়া থেকে বসিয়ে দিলাম। অতপর জোরালো কণ্ঠে বললাম, এবার সত্যি করে বলতো, তুই রাত্রে আমার রুমে আসছিলিস কিনা? আমি ঠিক যেমনটা করলাম সেরকমটা করেছিলিস কিনা? আর হ্যাঁ, আই লাভ ইউ বলেছিলিস। কী কারণে এসব ফাইজলামি করেছিলিস বলতো? অনিমা এবার আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইল। অতপর এমনভাবে হাসতে লাগলো যেন আমি তাকে কোনো জোকস বলছি। অনেকক্ষণ হাসি চলতে লাগলো তার, কিন্তু হাসি থামলো না। হাসি না থামিয়ে থেমে থেমে আমাকে বলল, মাথা ঠিক আছে আপনার? আমি প্রপোজ করবো আপনাকে। আমি ঠিকই ধরতে পেরেছি আপনার বিষয়টা। আমার সাথে একটু রোমান্টিকতা করার শখ জেগেছিল আপনার। যখন ভাবলেন এসব করলে আমার দুর্নাম ছড়াবে তখন বুদ্ধি আটলেন যে কেমনে বিষয়টা ধামাচাপা দেওয়া যায়।
এজন্য উল্টাপাল্টা বকে যাচ্ছেন, আমার নামে মিথ্যাচার করছেন। কপালে ভাঁজ ফেলে বললাম, সত্যি তুই রাত আমার রুমে আসিস নি? জি না, আপনার স্ত্রীকে বলুন গিয়ে সে এসেছিল কিনা এটা জেনে আসুন। আমার স্ত্রীকে? ওই যে ওই মেয়েটা। শোন, ওই মেয়ের সাথে কিছুই নেই, তবে একটা গোপন সত্যি বলি, শুনবি? কি সেটা? সিনথিয়া নামের একটা মেয়েকে 2 বছর আগে বিয়ে করেছিলাম, কিন্তু সে... অনিমা আমাকে থামিয়ে দিয়ে রাগমাখা কণ্ঠে বলল, থাক, আর বলতে হবে না, সত্যটা জেনে গেছি। সন্ধ্যায় অনিমা রুমে গেলাম, কিন্তু তাকে পেলাম না, ছাদে গেছে হয়তো। মন খারাপ করে থাকলে কেবল সে ছাদে যায়, যদি সে ছাদে থাকে সেখানে গিয়ে যদি তার সাথে কথা বলতে চায়, মোটেও সে আমার সাথে কথা বলবে না। অভিমানের চাদর তার গায়ে জড়ানো থাকবে, যেভাবে হোক অভিমানের চাদরটা সরাতেই হবে আমাকে। চিলেকোড়াতে পৌঁছতেই নজর পড়ল অনিমার দিকে। তার চেহারাতে দেখতে পেলাম রাজ্যের যত বিষণ্ণতা, যেন সে মন খারাপের দেশে পাড়ি জমিয়েছে। ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মনে তো হচ্ছে না সে আমার আগমনের টের পেয়েছে। যখনই তার পিঠে হাত দিতে যাব, তখনই সে এতটুকু নাড়াচাড়া না করে কাঁপা গলায় বলল, চুরি করে আসার কোনো দরকার নেই, আপনি যেখানে আসবেন ভালো করেই জানতাম। কি বলবেন বলে চলে যান, এখন কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই। নরম গলায় বললাম, তুই কি ভেবে নিয়েছিস যে আমি সত্যি কাউকে বিয়ে করেছি? অনিমা এক নজরে আমার দিকে গরম চোখে তাকিয়ে ফের নজর ফিরিয়ে নিল। অতঃপর ভাঙা গলায় বলল, এসব শুনতে চাচ্ছি না, অন্য কিছু বলার থাকলে বলুন। নিচু স্বরে বললাম, তখন যা বলেছিলাম সেটা মজা করে বলেছিলাম। তোর কি মনে হয় এত অল্প বয়সে 2 বছর পূর্বে কাউকে বিয়ে করেছি আমি? আপনি থামবেন না চলে যাব? আচ্ছা থামলাম, কিন্তু একটা কথা বলতো, আমি বিয়ে করেছি কি করিনি এটার জন্য তুই মন খারাপ করছিস কেন? তখন ওভাবে কাঁদলি কেন? চুপ থাকেন বলছি। আচ্ছা চুপ রইলাম। এবার বল, তুই কোন কলেজে ভর্তি হবি? সেটা আপনাকে বলবো কেন? থাক, বলতে হবে না। তো কাল আমার সাথে কোথায় যেতে চাস? যাব না, গেলেও আপনাকে নিয়ে যাব না। কিন্তু আমি তোর সাথে ঘুরতে যাব বলে একজনের ফ্রেন্ডিকে অফার পিটিয়ে দিলাম। কালকে তো সারাদিন বসে থাকতে হবে, একা সময় কাটবে কিভাবে? আমি কি জানি, আপনি এক কাজ করেন, আপনার বউকে নিয়ে যান। সে পাশে না থাকলে 2 নাম্বার বউকে নিয়ে যান। রাগের ভান ধরে হুঙ্কার মেরে বললাম, চুপ কর। একই কথা বারবার বলছি যে আমি বিয়ে করিনি, তবু এক কথা ধরে নিয়ে বসে আছে। ধমকের স্বরে কথাগুলো বলেছি। এই দেখে অনিমা ভয়ে কেঁপে উঠল। ভয়ার্ত চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ফের অনিমাকে ক্ষিপ্ত স্বরে বললাম, এরপর কি বলবি? আমি বিয়ে করেছি কিংবা আমার বউ আছে? অনিমা ভয়ে তোতলাতে তোতলাতে বলল, ভেবে বিশ্বাস করছি আপনার কোনো বউ থাকতে পারে না, বিয়ে করেনি, বউ থাকবে কেমনে? এরকম অনুগত হয়ে থাকতে হবে, বুঝলি? বুঝলাম। কালকে তোকে নিয়ে যাবো পাহাড় দেখতে। পাহাড়ের পাশে বন জঙ্গল রয়েছে, আমরা গাড়ি নিয়ে দুজনে ভ্রমণে বের হব। ঠিক আছে। কাল শাড়ি পরবি, শাড়ি পরা অবস্থা তোকে দেখতে চাই। শাড়ি তো ভালো করে পরতে পারি না। সমস্যা নেই, ভাবিকে বলিস পরিয়ে দেবে, না হলে আমি পরিয়ে দেব। আপনি শাড়ি পরিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো। বাহ, ভালো তো। অনিমা, তুই তো সুন্দর করে কিস দিতে পারিস, এটা শিখলি কেমন করে রে? আমি সুন্দর করে কিস দিতে পারি কেমনে জানলেন? জীবনে তো কাউকেই কিস করিনি। কি? তাহলে সেদিনটা তো সব করলো কে? আবার পাগলামো করছেন? আমি কিসের জন্য আপনাকে কিস করতে যাব বলুন তো? তার মানে তুই ছিলিস না, তুই করিসনি? না 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 না, কতবার বলবো আর? আমি তোকে কিস করেছিলাম, মনে আছে তোর? অনিমার মুখটা লাজরাঙা হয়ে গেল। লাইটের আলোয় তার মুখটা লাজুকতা লক্ষ্য করলাম। সে মুখ লুকিয়ে হাসলো, অথবা চা ভাবির সমন্বয়ে বলল, জি না, মনে নাই। নির্লজ্জ মানুষের নির্লজ্জতার কথা আমি মনে রাখি না, ওকে? ভ্রু কুচকিয়ে বললাম, কি আমি নির্লজ্জ? তো সরি, আপনি নির্লজ্জ না।
একটা লুচ্চাও বটে। অনিমার হাতটা শক্ত করে ধরলাম, এরপর শক্ত কণ্ঠে বললাম, আমি লুচ্চা তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা বলে অনিমাকে আমার বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম। তার ডান হাতের চুটিগুলো ভাঙতে লাগলো। একটু বেশি জোরেই তার ডান হাতটা চেপে ধরায় সে ব্যথায় চেঁচিয়ে উঠল। হাত সরাতে দেখি ভাঙা চুড়ি তার হাতের ভিতর ঢুকে পড়ল। দেখা মাত্র ভয় পেয়ে গেলাম। এটা করা মোটেও ঠিক হয়নি, এমনটা হবে ভাবিনি। বাচ্চা ছেলেদের মতো কাজ করে ফেলেছি। দেরি না করে আমার জিহ্বা দিয়ে তার হাতের ভিতর ঢুকে যাওয়া ভাঙা চুরির অংশটুকু তুললাম। রক্ত যেন আরো জোরে জোরে তরতর করে ঝরছিল। অনিমার ওনার কিছু অংশ ছিঁড়ে হাতে বাঁধলাম। তাকে দুঃখিত বলে হাতটা ধরে ছাদে নিয়ে যেতে লাগলাম। অনিমাকে আমার রুমে নিয়ে গেলাম হাতে স্যাপলন লাগানোর জন্য। খাটে শুয়ে দিলাম তাকে। সে কিচ্ছু বলছে না, শুধু মৃদুভাবে গোঙাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, রাত তো কম নয়। অনিমার হাতটা ধুয়ে তাতে স্যাপলন ও তুলা লাগিয়ে দিলাম। অনিমা একটু পরে ঘুমিয়ে গেল। সে আমার খাটে শোয়ায় চিন্তায় পড়ে গেলাম বাইরে ঘুমোতে যাবো কিনা। পরে মনে হলো রুমে শুয়ে পড়ি। অনিমা জাগলে তাকে রুমে নিয়ে যাব। খাটে না শুয়ে সোফাতে শুয়ে রইলাম। তন্দ্রা ভাব হচ্ছিল, একটু চোখ মিলিয়েছি। তখনই আমার গালে একজনের হাতে পরশ অনুভব করলাম। চোখ না খুলেই ভাবতে লাগলাম নিশ্চয় অনিমা এমনটা করছে। আস্তে আস্তে চোখ খুলে দেখি রায়সা উপস্থিত। সে অপলক আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুতে সে নজর ফেরাবে না। বিরক্তিকর চোখে তাকিয়ে রইলাম। আচমকা সে আমার গালে চুমু বসিয়ে দিল। ভয় খেয়ে গেলাম। নির্বাক ও নিথর হয়ে তাকিয়ে রইলাম। তাকে কিছু বলার মতো শক্তিটুকু নেই। ভয় হচ্ছিল অনিমার কথা ভেবে। যদি সে জেগে দেখে রায়সা রুমে, তাহলে আমার খবর করে দেবে। ভাবতে না ভাবতে রায়সা আবারও চুমু বসিয়ে দিল, তবে এবার গালে নয়, ঠোঁটে। ধাই করে অনিমা উচ্চ কণ্ঠে বলল, রাফাত, তোর এইরকম অধঃপতন আর কত নিচে নামবি? সকাল হোক, তোর 12টা বাজাবো। গলা শুকিয়ে গেল। যে ভয় করছিলাম সেটাই হলো। অনিমার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে আমার বড় বোন। হুমকি দিচ্ছে, যেন মেরে তক্তা বানিয়ে ফেলবে। তবে অনিমার কণ্ঠস্বর শুনে রাইস আমাকে ছেড়ে দিয়ে সরি চান বলে রুম থেকে বের হয়ে গেল। অনিমার দিকে নজর দিলাম। তার চোখ দিয়ে যেন অগ্নি বের হচ্ছিল। তাকে গজগজ করছিল। আমাকে খেতে পারলে বোধহয় সে শান্তি পেত। অনিমা আমার হাতটা ধরল, টেনে সোফা থেকে তুলল, এরপর বিছানাতে ফেলে দিল। চোখ দুটো মরা গরুর মতো বানিয়ে অগ্নিঝরা কণ্ঠে বলল, আসলে একটা লুচ্চা আপনি, সেটা আবারও প্রমাণিত হলো। এত লজ্জা দিই আপনাকে, এর পরেও আপনার লজ্জা হয় না? হ্যাঁ, আমাকে পছন্দ হয় না? আমাকে রেখে অন্যদের দিকে কেন এত নজর দেন আপনি? নাকি আমি দেখতে খারাপ? আসলে কি বলেন তো, লুচ্চাদের কোনো রুচি অরুচি নেই, বুঝলেন? তারা যা পায় সেটা নিয়ে লুচ্চামি শুরু করে দেয়। কিন্তু আজকে আমি আপনাকে শেখাবো প্রেম কি আর নষ্টামি কি। অনিমা আমার গায়ের উপর উঠতেই কান্না করতে লাগলো। তার কান্না দেখে চমকে উঠলাম। কি আশ্চর্য, এখানে কান্নার কি হলো? কাঁদতে কাঁদতে তার চোখ ভিজে গেল অশ্রু জলে। সেই অশ্রু জল আমার বুকের উপর টুপ টুপ করে পড়ল। সে ক্রন্দনরত অবস্থায় বলল, আমি আপনাকে ভালোবাসি, এটা কেন বোঝেন না? আমার জন্য কি এসব নষ্টামি ছাড়তে পারেন না? অনিমার কথা শুনে হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল। কি শুনলাম আমি? অনিমা এমন কিছু বলবে কল্পনা তো ভাবিনি। এমনকি এতদিন তার কথা ও আচরণে বুঝতে পারিনি যে সে আমাকে ভালোবাসে। তার পাগলামি ও দুষ্টুমি আচরণে ভাবতাম মামাতো বোন হিসাবে এমনটা করে আমার সাথে। কিন্তু কি হলো এটা? অনিমা আমাকে ভালোবাসে, অথচ এটা আমি বুঝতে পারিনি। আমি আসলে একটা বোকা। কিন্তু কি করার, অনিমাকে আপন করে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার হৃদয়ে যে অন্য কেউ বাস করছে, যার কথা অনিমাকে বলবো বলবো করে বলতে পারিনি। অনিমা কাঁদছে অঝোর ধারায়, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বুঝতে পারছি যে খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমার এতে সামান্যতম দোষ নেই। অনেকক্ষণ ধরে অনিমাকে নিয়ে ভেবে বার করে দিলাম। ক্রমেই তার কান্নার আওয়াজ কমতে কমতে থেমে গেল কান্না। এক পর্যায়ে সে আমার বুকের উপর মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। মনের অজান্তেই তার মাথায় হাত চলে গেল। খুব মায়া লাগছিল অনিমার জন্য। চোখের কোনো জল এসে গেল আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা কিসের অশ্রু জল সেটা অজানা। আমাকে কেউ এভাবে ভালোবাসবে হয়তো এটা আমি ভাবিনি। অনিমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কোমর অবধি তার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে ঘুমের অতল তলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে গেল অনিমার ডাকাডাকিতে।
ঘুম জড়ানো চোখে নজর দিয়ে দেখলাম অনিমা আমার পাশে আচ্ছা অবস্থা রয়েছে, নিষ্পলক তাকিয়ে রয়েছে আমার দিকে। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এরপর পুরো রুমটাতে নজর দিলাম। রুমের এক কোণে আব্বু, আম্মু ও ভাবি দাঁড়িয়ে আছে। তারা আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আচমকা আম্মু আমাকে বলে উঠল, রাফাত, এসবের মানে কি? জবাব দিতে যাব, কিন্তু কথা বন্ধ হয়ে গেল আমার। কি বলবো ঠাউর করতে পারছি না। আব্বু গম্ভীর গলায় বলল, আর দেরি করব না। 1 সপ্তাহের মধ্যে রাফাতের সাথে অনিকার বিয়ে দিয়ে দেব আমি। যে মেয়েটাকে নিয়ে সন্দেহ করেছিলাম সে আসলে মিথ্যাবাদী ছিল। সে চলে গেছে, সন্দেহটাও দূর হয়েছে, আর কোনো সমস্যা নেই। এবার তো সত্যটা বের হয়েছে। থতমত খেয়ে বললাম, কিন্তু বাবা, আমার সাথে অনিমার তো কিছুই নেই। তোমাদের আজকে সত্যিটা খুলে বলি, আমি অন্য একজনকে ভালোবাসি। বিয়ে করলে তাকেই করব। অনিমার পূর্ণিমার চাঁদের ন্যায় জলজলে মুখটা নিমেষে কালো হয়ে গেল কষ্টের তাপে। হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। আমার পাশে আজসা হয়েছিল, তার মুখ জুড়ে ছিল তৃপ্তির হাসি, সেটাও হারিয়ে গেছে। মুহূর্তের মধ্যে তার চেহারাতে বিষাদের ছায়া লক্ষ্য করলাম। চোখ দুটো অশ্রু জলে ছলছল করছিল। অনিমা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। কিছু মুহূর্ত পর খাট থেকে নেমে গেল, ধীর পায়ে রুম থেকে বের হয়ে গেল। অনিমা চলে যাবার পর আব্বু আম্মু চলে গেল কিছু না বলে, কিন্তু ভাবি রুমে থেকে গেল। তার চোখে মুখে আনন্দের ছাপ বিরাজ করছিল, চোখ চকচক করছিল। ভাবি খাটে ধীর স্থিরভাবে বসল, আবার দিকে তাকিয়ে কৌতূহলের অভিব্যক্তিতে ক্ষীণস্বরে বলল, কে সেই মেয়েটা? তার নামটা অন্তত বলো। তীব্র অনিচ্ছা সত্ত্বেও বললাম, আচ্ছা একজন, আমরা বন্ধু ছিলাম। এক পর্যায়ে সে আমাকে প্রপোজ করলো, আমিও না করতে পারিনি। ও আচ্ছা, তোর নামটা বলো। ওর নাম সঞ্চিতা। আচ্ছা ঠিক আছে, বিছানা ছাড়ো, অনিমা ব্রেকফাস্টে রুটি বানিয়েছে, খেতে আসো। আমি আসছি, আপনি চান। ডাইনিং হলের দিকে গেলাম, সবাই উপস্থিত, শুধু অনিমা নেই। নিশ্চয় সে ছাদে গেছে। খাবার টেবিলের নিকট না গিয়ে চললাম ছাদের দিকে। আমি ছাদে পা ফেলতেই অনিমা আমাকে উপেক্ষা করে ছাদ থেকে চলে গেল। তার চোখ মুখ জুড়ে ছিল অশ্রু নোনা জল। আমাকে দেখে চোখের পানি মুছে কান্না থামিয়ে বিরক্তির অভিব্যক্তি নিয়ে ছাদ থেকে চলে গেল। বুঝতে পারছি তার হৃদয়ে আমার জন্য যাবতীয় রাগ জমে গেছে। তাকে মনের মানুষ হিসেবে গ্রহণ করিনি বলে সীমাহীন কষ্টে জ্বলে পুড়ে মরছে। আমার উপরে যে পরিমাণ তার অভিমান, সেটা হয়তো সহজে ঘুচবে না। অপরিণত বয়সের এই আবেগ সহজে কাটতে চায় না। খাবার টেবিলে গিয়ে অনিমাকে একবারও পেলাম না। সে হয়তো রুমে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে। বেশি কিছু না ভেবে নাস্তা করে নিলাম। আজকে চন্দ্রগ্রহণ চলছে, আকাশের দিকে তাকাতে ভয় করছিল। চন্দ্রগ্রহণ আমার ভালো লাগে না। ছাদের এক কোণে দাঁড়িয়ে জবা ফুলের পাতাতে হাত বুলিয়ে ফোনে কথা বলছিলাম সঞ্চিতার সাথে। সঞ্চিতার জন্মদিন আগামীকাল। আমি নয়, জন্মদিন উপলক্ষে সঞ্চিতা নিচে আমাকে গিফট করবে বলেছে, একটা আইফোন গিফট করবে। সঞ্চিতা এর পূর্বে অসংখ্যবার আমাকে গিফট করেছে, মাত্র কয়েকবার সে আমার থেকে গিফট নিয়েছে। এখন কথা বলছিলাম জন্মদিনে কি করব এটা নিয়ে। সঞ্চিতা বায়না ধরেছে তাকে রাঙামাটি পাহাড়ে নিয়ে যেতে হবে, রাতটাও নাকি তাকে ওখানে নিয়ে কাটাতে হবে। আমি রাজি হয়ে গেলাম। একটু পর সঞ্চিতার বাসায় যেতে হবে, তবে কাল সকালে দুজনে রাঙামাটি পাহাড়ের দিকে রওনা দেব। সঞ্চিতা হেসে বলল, আচ্ছা, কাল কি পরে ঘুরতে বের হব? শাড়ি পরতে চাই, কিন্তু পারি না পরতে। আম্মুকে বলে শাড়ি পরিয়ে নিতে চাইছি, কিন্তু বলতেই ভয় করছে। কিছু না বলেই তো চলে। ছি, কি বলো এসব? এক কাজ করো, তুমি সচরাচর যা পরে থাকো সেটাই পরে এসো। আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। ভালো থেকে কয়েকটা শাড়ি কিনবো তোমার জন্য। ট্রায়াল রুমে গিয়ে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। কি চলবে তো? চলবে জান। সুন্দরী তোমা, তাহলে এখন ফোন রাখি। হুম। ফোনটা কেটে দেওয়ার পর পিছন ফিরে তাকিয়েছি, দেখি অনিমা দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে সঞ্জিতার সাথে বলা কথাগুলো শুনছিল। ছাদের এক কোণ চিলেকোঠা, সেটার দেওয়ালের উপর পাশে শক্তিশালী বৈদ্যুতিক বাতি লাগানো। সেই বাতির আলোতে পুরো ছাদটাকে আলোকিত করে তুলেছে।
সেই আলোর কারণে অনিমার চেহারাটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। তার চেহারাতে পাহাড় সম কষ্টের ছাপ দেখতে পাচ্ছি। আমাকে কিছু একটা বলবে, কিন্তু বলতে পারছে না। কান্না করে দেবে এমন অভিব্যক্তি লক্ষ্য করলাম। অনিমা নিষ্পলকভাবে আমার দিকে তাকিয়ে থেকে এক পর্যায়ে ছাদ দিকে চলে গেল। আজকে অনিমার এসএসসি রেজাল্ট বের হয়েছে। একটা সাবজেক্টে ফেল করেছে সে, গণিতে। আসলে ওই পরীক্ষার দিন সে 20 মিনিট লেট করে এক্সাম হলে গিয়েছিল। স্যারদেরকে অনেক রিকোয়েস্ট করার পর পরীক্ষা দিতে পেরেছিল। অনিমা পরীক্ষায় পাশ করেনি শুনেই খুশি হয়েছি। বাবা মামি অতি তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেবে, এতে আমার জন্য ভালো হবে, বিরক্ত হব না। অনিমা আমার জন্য যতটা কষ্ট পেয়েছে সেটা বিলীন হয়ে যাবে তার বিয়ে হয়ে গেলে। বয়স একটু অল্প তো, তাই আবেগটা একটু বেশি। তবে বিয়ে হয়ে গেলে সে সহজে আমাকে ভুলে যাবে, এটা আমি নিশ্চিত। অনিমা পরীক্ষা ফেল করায় খুব কষ্ট পেয়েছে সে। ভেবেছিলাম পাশ করলে ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেটা আর হলো না। সানজিদার বাসায় এসে উপস্থিত আমি, তার বাবা মা বাসায় নেই। এটা আমার জন্য ভালো। রাত 12টা বাজার পূর্ব পর্যন্ত দুজনে গল্প করে কাটিয়ে দিলাম। রাত 12টা বাজার আগে দুজন কেকের সামনে এসে হাজির হলাম। অপেক্ষার প্রহর গুনছিলাম 12টা বাজার জন্য। দুজন একে অপরের দিকে তাকিয়ে আছি। যখনই 12টা বাজলো এবং দেওয়ালে ঘড়িতে বেল বেজে উঠল, তখনই সানজিদা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বনের রেখা অঙ্কন করে দিল। অবাক হয়ে রইলাম আর সানজিদার ভালোবাসার পরশ উপভোগ করছিলাম। এতদিন থেকে বলে যেটা পাইনি, অথচ আজকে না চাইতে সেটা পেয়ে গেলাম। সানজিদা আমাকে নিচে থেকে ছেড়ে দিল। অতঃপর সে লাজুক চাউনিতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। একটু পর সে কেক কেটে এক টুকরো আমার মুখে দিল। আমি ওই এক টুকরো কেক নিয়ে তার মুখে দিলাম। সানজিদা খুবই আনন্দিত। খুশি রাতি সাজছে সে বলল, আজকে আমি খুব খুশি। তুমি যা চাও এখনই তুমি তা পাবে। কি চাও বলে দেখো শুধু। আমি নরম কণ্ঠে বললাম, এখন কিছু চাই না, তবে সারা জীবনের জন্য একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার আরও 100টা জন্মদিন যেন এভাবেই কাটিয়ে দিতে পারি। রাতটা সানজিদার সাথে কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রুমে আমার ভাবি এসে উপস্থিত। সে এই বাসায় কিভাবে এলো সেটা বুঝতে পারছি না। বাসায় ঠিকানাও তো বলিনি তাকে। এটা কি সানজিদার বাসা? রুমটা ভালো করে লক্ষ্য করলাম। সানজিদারই তো বাসা। ভাবি কেন এখানে আসলো? রাতে সানজিদার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যা চাইনি সেটা হয়েছে। কিন্তু সানজিদার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখছি না। ভাবছি ভাবিকে নিয়ে সে এই বাড়িতে কিসের জন্য এলো। কপালে ভাঁজ ফেলে কৌতূহলবশত বললাম, ভাবি আপনি এখানে কিসের জন্য আসছেন? ভাবি মিষ্টি হাসলো, অতঃপর মৃদুস্বরে বলল, সানজিদা আমার বান্ধবীর মেয়ে হয়, ওর মায়ের কাছে আসছিলাম, কিন্তু তাকে পেলাম না। ও আচ্ছা, তো আপনি কি চলে যাবেন? চলে যাব। এদিকে বেলা 12টার পূর্বে সানজিদা ও আমি রাঙামাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক 12টার দিকে আম্মুর নাম্বার থেকে আমার ফোনে কল এলো। ফোনটা রিসিভ করলাম। আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, রাফাত রে, অনিমা বিষ খেয়েছে, তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি চলে আয়। এমন দুঃসংবাদ শুনে আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, শ্বাসও বন্ধ হয়ে গেছে বলে মনে হলো। ফোনটা হাত থেকে পড়ে গেল। বাসায় থাকতে পারলাম না। তাড়াহুড়ো করে সানজিদার বাসা থেকে বের হলাম। আমার বাইক নিয়ে চললাম বাসার দিকে। বাসায় পৌঁছে শুধু ভাবিকে পেলাম। তাকে বললাম অনিমাকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে। সে হসপিটালের নাম বলল। চললাম হসপিটালের দিকে। পৌঁছে অনিমাকে বিপদমুক্ত অবস্থা দেখলাম। কেবিনে ঢুকতেই সবাই রুম থেকে বের হয়ে গেল। অনিমার পাশে দাঁড়াতেই সে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা খপ করে ধরে শক্ত কণ্ঠে বলল, এবার তো ভালোবাসেন আমাকে, আমি আপনাকে সত্যিই ভালোবাসি, এখন তো বুঝতে পারছেন। প্রচণ্ড রাগ হচ্ছিল অনিমার কথা শুনে। মেয়েটা আসলে একটা পাগল। এর পাগলামি বন্ধ হবে না কড়া কথা না বললে। তীব্র রাগান্বিত স্বরে বললাম, এতটুকু পিচ্ছি মেয়ে তুমি, ভালোবাসার কি বুঝো? যত সব। শোনো, আগে নিজেকে চিনতে শেখো, জানতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। লেখাপড়া তো কিছুই না, এসএসসিতে ফেল করেছো, অথচ আসো আমার সাথে প্রেম করার জন্য। আমার ভালোবাসা পাবার জন্য মরতে দ্বিধা করো না। আমাকে কি চেনো? 2 বছর আগে বিসিএস পরীক্ষায় সফলে ক্যাডার হয়েছি।
নিজের যোগ্যতায়। তোমার মতো পাগলামি করে নিজের মূল্যবান সময় পার করিনি। জানি সবার জীবনে ভালোবাসা জন্মে, তবে সেটার সঠিক বয়স রয়েছে। পড়ালেখা শেষ করো, তবে ভালোবাসার সঠিক অর্থ বুঝতে পারবে। কি বুঝলে কিছু? আর একটা কথা, তোমার সাথে একটু বন্ধুপূর্ণ ব্যবহার করি, এই জন্য ভাবো যে প্রীতি দেখাচ্ছে তোমার সাথে, কিন্তু না। আজকে খুব ভদ্র ভাষায় বলছি, মনের ভুলেও আমার সাথে কথা বলতে আসবে না, দূরে দূরে থাকবে। ভালো করে জানি আমার জন্য তোমার প্রতি যেটা আছে সেটা ভালোবাসা নয়, পাগলামি। সময় হলে সেটা টের পাবে। যাই হোক, ভাগ্য ভালো যে সিরিয়াস কিছু হয়নি তোমার। আমি গেলাম, পারলে এসব পাগলামি ভুলে পড়ালেখায় মন দিও। হাসপাতাল থেকে বের হবার পর সানজিদা ফোন করলো। রিসিভ করতেই আওয়াজ উঁচু করে বলল, আমাদের কই যেন যাবার কথা ছিল, কই তুমি? হাসপাতালে এসেছিলাম, এখন তোমার বাসা থেকে যাচ্ছি, থাকো তুমি। তাড়াতাড়ি আসো, একটু দেরি হলেই খবর আছে তোমার। আসছি আমি। সানজিদার কথা মতো দ্রুত বেগে বাইক চালিয়ে চলতে লাগলাম। কিছু দূর যাবার পর চোখে ময়লা ও ইটের টুকরো লাগলো। চোখ আর খুলে রাখতে পারলাম না, বারবার চোখ বন্ধ করে আবার চোখ খুলছিলাম। চোখে আঙুল দিয়ে টলছিলাম। হঠাৎ দুটো ট্রাক একসাথে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। চোখে ঝাপসা থাকার কারণে ব্রেক করতে পারছিলাম না, যেটার ভয় ক্ষণিক সময়ে আমাকে পিষিয়ে মারছিল। শেষ পর্যন্ত সেটা আর হলো না। দুটো ট্রাকের মাঝখান দিয়ে বাইক ঢুকিয়ে দিলাম, হাত পা কাঁপা অবস্থায়, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ অবস্থায়। মৃত্যুকে যেন চোখের সামনে থেকে অবলোকন করছিলাম। চিন্তায় যেন মরণ প্রায় অবস্থা, তবুও মনকে শক্ত করে আল্লাহকে রাখতে লাগলাম। একদম শেষ মুহূর্তে ট্রাকের ডান সাইডের বডির সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়লাম রাস্তার একপাশে। বাইক থেকে পড়লাম, তবে হেলমেট থাকায় মাথায় তেমন কোনো আঘাত পেলাম না। ভুল করেছি হেলমেটের গ্লাসটা না ঢেকে। রাস্তায় পড়ার পর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আস্তে আস্তে চোখের পাতা খুলে দেখতে পেলাম বাবা মা, ভাবি, মামা মামি উপস্থিত। শুধু দেখতে পেলাম না অনিমাকে, সে হয়তো আমার উপর রেগে আছে, এজন্যই হয়তো আসেনি। সানজিদা নিশ্চয় আমার দুর্ঘটনার কথা শুনতে পায়নি। তাকে একটা নজর দেখতে পেলে খুব খুশি হতাম। হয়তো সেও আমার উপর রেগে আছে, রাঙামাটি নিয়ে যেতে পারিনি বলে। চিন্তা হচ্ছিল খুব, ফোনটা হাতের কাছে থাকলে ভালো হতো, তাকে ফোন দিতে পারতাম। অন্যদিকে অনিমা আসেনি, এই জন্য ভালো লাগছে। সে থাকলে হয়তো বিরক্ত হতাম। কেঁদে এত করে সে অস্থির হয়ে যেত, আমাকেও অস্থির করত। এইসব চিন্তা ভাবনার অবসান ঘটল যখন আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, রাফাত, এখন কেমন লাগছে বাবা? তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিলাম, ভালো লাগছে। আমার ফোনটা কই? ফোনটা দাও। ভাবির কাছে ফোনটা ছিল, সে আমার হাতে ফোনটা দিল। সবাইকে বললাম তোমরা সবাই একটু বাইরে যাও। তারা চলে যাবার পর সানজিদা নাম্বারে ফোন দিলাম। রিং হলো, রিং হতেই থাকলো, কিন্তু ফোনটা রিসিভ করলো না সে। অনর্বরত ফোন দিয়ে গেলাম, কিন্তু সানজিদা একটিবারও ফোন ধরল না। প্রচণ্ড রাগ হচ্ছিল, ফোন কেন ধরছে না সে। 21 বার ফোন দেওয়ার ফলে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সানজিদা চেঁচানো গলায় বলল, ভুলেও আমার নম্বরে ফোন দিবি না, কোনো রকমের যোগাযোগ রাখার চেষ্টা করবি না, আজ থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ। কথাটা বলেই ফোনটা কেটে দিল। তবুও ফোন দিলাম, কিন্তু তার ফোন অফ পেলাম। সর্বনাশ হয়ে গেল, তাকে সত্যিটা বলতে পারলাম না। সানজিদাকে সত্যটা খুলে বললে এরকম করতো না, নিশ্চয় আমার নিকট ছুটে আসতো। এখন কি যে করি, মন চাচ্ছে ছুটেছে সানজিদার বাড়িতে, কিন্তু আমার ডান হাত ও ডান পা ভেঙে গেছে, কোথায় যাবার মতো অবস্থা নেই। বুক ফেটে যাচ্ছিল। সানজিদা এমন করবে এটা আমি কখনো ভাবিনি। আল্লাহ কেন যেমন পরীক্ষায় ফেলল। কান্না করতে মন চাচ্ছে, কিন্তু কান্না আর আসছে না। কপাল চাপড়াচ্ছিলাম বাম হাত দিয়ে, কিন্তু বেশি নাড়াচাড়া করায় ব্যথা লাগছিল। হঠাৎ আমার রুমের ভিতর অনিমা প্রবেশ করলো ধীরে ধীরে। বিষণ্ণ চেহারা তার, চোখ ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে সারাদিন কান্না করেছে। মেয়েরা কান্না করার বেলায় পটু, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলতে পারদর্শী। তারা তো শাড়ির কুচি ঠিক করতে না পারলে কান্না করে, সেখানে প্রিয়জনের দুর্ঘটনার খবরে কান্না করবেন এটা তো হতেই পারে না। অনিমা সারাদিন আমার জন্য কেঁদেছে, এটা বুঝতে মাথা কাটানো দরকার পড়ছে না। আমি দুর্ঘটনার কবলে পড়ার পূর্বে অনিমাকে অপমানিত করে কথা বলছিলাম, সেই কারণে তো কেঁদেছে।
আরও কেঁদেছে আমার দুর্ঘটনার খবর পেয়ে। অনিমা আমার খাটের সামনে এসে দাঁড়ালো, তাও আবার মাথা নিচু করে। তার চোখের ভিতরে সাদা অংশটুকু লাল হয়ে আছে। মুখের রং লালাভাবে রূপ নিলেও চোখের কোণে ক্ষুদ্র ক্ষুদ্র অশ্রুজল জমা হতে দেখা গেল। অনিমার ঠোঁটটায় হঠাৎ কাঁপা শুরু করলো। কিছু মুহূর্ত পর সে শব্দ করে কাঁদতে লাগলো। ঝরঝর করে পানি ঝরছিল চোখের কোণ ঘেঁষে। অনিমার প্রতিটা চোখের বিন্দুকণা যেন আমাকে ভালোবাসার কথা শুনিয়ে দিচ্ছিল। ক্রমে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি বলে মনে হলো। তার চোখের অশ্রুজলের প্রতিটা বিন্দুকণা আমাকে মায়ের জালে আটকে ফেলেছিল। সে আমার খাটে বসে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দম ফেলে বলতে লাগলো, এখন কি একটু ভালো লাগছে আপনার? দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, একটুও চিন্তা করবেন না। মৃদু স্বরে অনিমাকে বললাম, রাত 11টা বাজে, তুই এখনো জেগেছিস কেন? আর কান্না থামা, আমার কিছুই হয়নি। ভাঙা হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে, তুই কান্না থামা। আমি একটা জিনিস চাইবো, দেবেন? বল। আমি আপনার সাথে এখানে থাকবো, প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা মা বিষয়টা কি ভালোভাবে নেবে? তাদের অনুমতি পেয়ে আপনাকে বললাম, প্লিজ আমাকে থাকতে দেন। আচ্ছা থাকবি, কোনো সমস্যা নেই, তবে সোফাতে ঘুমাতে হবে তোকে। অনিমার কান্না থেমে গেল। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছল এবং ফিক করে হাসল। অনিমা শাড়ি পরেছে, তবে ঠিকভাবে পরতে পারেনি। সহজে বুঝতে পারলাম আমাকে খুশি করতেই সে শাড়ি পরেছে। সে জানে আমি শাড়ি পরা পছন্দ করি। অনিমা সোফা থেকে শুয়ে পড়ল, তবে চেহারাটা আমার দিকে রেখে শুল। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের ইশারে বুঝলাম ঘুমিয়ে পড়েছে। সে চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করতে লাগলো, কিন্তু আমি আন্দাজ করতে পারছি সে সহজে ঘুমোবে না আজ। এদিকে আমার চোখের জগতের সমস্ত ঘুম এসে জড়ো হয়েছে। চোখ মিলিয়ে ঘুমের চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পায়নি। আচমকা ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম অনিমা আমার খাটে শুয়ে আছে। আমার কাঁধে তার হাত রেখে ঘুমাচ্ছে। ঘুমন্ত এক পরি যেন আমার চোখের সামনে শুয়ে আছে। তার দিকে তাকাতে লজ্জা লাগছে, কেমন যেন মায়ে পড়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। আজকে আমার চোখে অনিমাকে জগতের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে মনে হচ্ছে। অনিমার মায়ের জালে জড়িয়ে সম্মোহিত হয়ে যাচ্ছি না তো? একটা মেয়েকে ঘুমের সময় এত সুন্দর লাগে আজ প্রথমবার আবিষ্কার করলাম। অনিমাকে ছুঁয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু ভয় লাগছে যদি জেগে গেলে কিছু বলে। ভয়কে পরোয়া না করে অনিমার বর্ষাকালে আঙুলের পরশ বুলিয়ে দিলাম। এত আলতোভাবে তার গালে ছোঁয়া দিতেই অনিমা ঘুম থেকে জেগে গেল। জাগার পরপরই মিষ্টি হেসে আমার দিকে তাকালো এবং ঘুম জড়ানো কণ্ঠ নিয়ে নরম স্বরে বলল, ঘুম আসছে না আপনার? হাসির সমন্বয়ে জবাব দিলাম, মাত্রই ঘুমিয়ে গেছে। কেন স্যার ঘুমোতে ইচ্ছে করছে না, তাই মন চাইলো তাকে জাগাই, দুজনে গল্প করা যাবে। আমি দুঃখিত বেডে এসে আপনার পাশে ঘুমানোর জন্য। সোফাতে কেন যেন আমার ঘুম পাচ্ছিল না, তাই চলে এলাম। রাগ করবেন না প্লিজ। ধুর বোকামে, এতে রাগের কি হলো? তুই আমার কাজিন হোস তো, রাগ করবো কেন? আমি তো বরং খুশি হয়েছি। অনিমা মুচকে হাসলো, অতপর চেহারা গম্ভীর পানি চাপা কণ্ঠে বলল, থ্যাঙ্কস। তো আপনার সেই প্রেমিকার খবর কি, কেমন আছে সে? দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, মনে হয় আমি তাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। ফোন করেছি তাকে, কিন্তু সে ফোন ধরছে না। এখন তো ফোনটা বন্ধ রেখেছে। আজকে তাকে নিয়ে রাঙামাটি যাবার কথা ছিল, কিন্তু দুর্ঘটনায় যাওয়া হলো না। সে জানেন আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার উপর ভীষণভাবে রেগে আছে। কালকে যেভাবেই হোক তার বাসায় যেতে হবে, কিন্তু সেটা অনেকটাই অসম্ভব। তুই যদি হেল্প করিস তাহলে সঞ্চিতার বাসায় যেতে কোনো সমস্যা হবে না। কি করবি তো হেল্প? অনিমা মুখটা ভার করে আওয়াজ নিচু করে জবাব দিল, সব রকমের হেল্প করতে রাজি, কিন্তু আমাকে কি করতে হবে বলুন। হাস্যজল মুখে বললাম, আমাকে সঞ্চিতার বাসায় নিয়ে যাবি? প্রথমে হাসপাতালে মামার গাড়িটা আনবি, আমাকে এখান থেকে গাড়িতে নিয়ে যাবি। অতবার গাড়ি চালিয়ে এসেছে সঞ্চিতার বাড়ি। এরপর আমি এবং তুই দুজন মিলে সঞ্চিতাকে বোঝাবো, এতটুকুই। কিন্তু ডাক্তার কি আপনাকে কাল হসপিটাল থেকে রিলিজ দেবে? তুই ডাক্তারদের বোঝাবি, বুঝিয়ে যেভাবে পারিস রিলিজ করে কালই যেন ব্যবস্থা করবি। কি পারবি তো? চেষ্টা করব।
ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়। আপনি না বললেন গল্প করবেন আমার সাথে? এখন না, খুব ঘুম পাচ্ছে, ঘুমোবো এখন। পরে কোনো এক সময় গল্প করব। আচ্ছা। তবে একটা কথা শোন, তোকে না আজকে খুব মায়াবী লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। অনিমা ভুবন ভোলানো হাসি দিয়ে চেহারা অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ল। ঘুমিয়ে না পড়া পর্যন্ত সে হাসতে থাকবে। মেয়েদের বৈশিষ্ট্য তাদের প্রশংসা করলে নিঃশব্দে কিংবা শব্দ করে বেশ কিছু সময় ধরে হাসতে থাকবে। অনিমাও তার ব্যতিক্রম নয়, সে হাসছে লুকিয়ে লুকিয়ে। সকালে ঘুম থেকে জাগলাম অনিমার ডাকে। রুমে দুজন নার্সকে দেখলাম, তারা আমার থেকে সাইন নিল। অতবার আমাকে বেডে শুয়ে দিয়ে ঠেলতে ঠেলতে লিফটের নিকট নিয়ে গেল। অতবার গাড়ির সামনে চলে আসলাম। অনিমা ও দুটো নার্স ধরাধরি করে আমাকে গাড়িতে তুলল। অনিমা আমার গায়ে সিট বেল্ট বেঁধে দিয়ে সে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চালানো শুরু করলো। মিনিট 25-এর মধ্যে সানজিদার পাশে পৌঁছে গেলাম। অনিমাকে বললাম, আমি গাড়িতে আছি, তুই সানজিদার বাসার ভিতরে ঢুকে সানজিদাকে পেলে বলবি যে আমি আহত হয়েছি এবং বলবি তার বাসার গেটে দাঁড়ানো। এটা বললে সে চলে আসবে। অনিমা আমার কথা মতো সানজিদার বাসার ভিতর ঢুকলো। মিনিট 15 পর অনিমা একা ফিরে এলো। তার চোখে মুখে কেমন যেন এক ধরনের মন খারাপের অভিব্যক্তি লক্ষ্য করলাম। আতঙ্কাতঙ্ক ছাপও বিরাজ করছিল। সে আমার পাশে বসে উদ্বিগ্ন ভাব নিয়ে ঢোক গিলে বলল, আপনাকে যা দেখাবো সেটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। প্রথমে ভেবেছিলাম কাজটা করা ঠিক হবে না, কিন্তু পরে ভাবলাম আপনার জীবন মরণের প্রশ্ন, তাই করতেই হলো কাজটা। অনিমার কথার মধ্যে রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছিলাম। তার কথায় রহস্যের জালে আটকে গেলাম। চিন্তায় পড়ে গেলাম, সে কি দেখতে চাচ্ছে। নিশ্চয় অপ্রত্যাশিত কিংবা অপ্রীতিকর কিছু। কপালে চিন্তার ছাপ পেলে উত্তেজিত কণ্ঠে বললাম, কি দেখাবি দেখা? অনিমা শক্ত কণ্ঠে বলল, ধৈর্য ধরতে পারবেন তো? আরে দেখা তো। অনিমা তার সেলফোনে ভিডিও প্লে করে আমার সামনে ধরল। কয়েক সেকেন্ড পর চোখ ফিরিয়ে নিলাম। নিস্তব্ধ হয়ে রইলাম। কষ্টের সাগরে সাঁতার কাটছিলাম। বুকে হাজারো বিষযুক্তদের বিদ্ধ হচ্ছে বলে মনে হচ্ছিল। কখনো ভাবিনি সানজিদা এমনটা করবে। সে আমাকে এত বড় ধোঁকা দেবে মনের ভুলেও এটা ভাবনায় আসেনি। চোখ দিয়ে যেন হেঁটে হেঁটে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিলাম। এই ভেবে যে মানুষটা আমাকে এত বড় ধোঁকা দিতে পারে তার জন্য কেন চোখের জল ফেলব? অশ্রু তো তার জন্য ঝরাবো যে আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। কখনো ধোঁকা দেওয়া তো দূর, ধোঁকা দেবার চিন্তা মাথায় আসবে না। সানজিদার জন্য চোখের জল ঝরানো বন্ধ করলাম। অনিমার ফোনে দেখতে পেয়েছি সানজিদা একজন সুদর্শন যুবকের সাথে বস্ত্রহীন অবস্থায় অশ্লীল মুহূর্ত পার করছে। অনিমা আমাকে কষ্ট পেতে দেখে নিচু শব্দে কান্না করছিল। কাঁদতে কাঁদতে সে বলল, বিশ্বাস করেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না, কিন্তু পরে ভাবলাম আপনি যাকে ভালোবাসেন সে যে আপনাকে ধোঁকা দিয়ে যাচ্ছে সেটা আপনার চোখে ধরা পড়া দরকার। এজন্যই ভিডিওটা করলাম। সে তার বেডরুমের দরজা খোলা রেখে অশ্লীলতায় মেতে উঠেছিল। আমি ভিডিও না করে পারিনি, তবে এখনই আমি ভিডিওটা ডিলিট করছি। ওয়েট। অনিমা ভিডিওটা ডিলিট করলো। এদিকে আমার মন থেকেও সানজিদার নাম ও ভালোবাসা চিরদিনের জন্য ডিলিট হয়ে গেল। 7 মাস পরের ঘটনা। আমার ভাবি প্রেগনেন্ট। এমন খবর পেয়ে সবাই দুশ্চিন্তায় সাঁতার কাটছে। ভাইয়া 2 বছর ধরে বিদেশে, এর মধ্যে দেশে আসেনি, অথচ ভাবির সন্তানের মা হতে যাচ্ছে। ভাবি অন্তঃসত্ত্বা এই খবর ভাইয়াকেও দেওয়া হলো। সে 7 দিনের মধ্যে দেশে ফিরবে বলে জানিয়ে দিল। ভাইয়া ও ভাবির বৈবাহিক সম্পর্ক 5 বছরের। ভাইয়া 2 বছর ধরে বিদেশে রয়েছে। আমি যতদূর জানি ভাবির ইচ্ছেতেই তারা সন্তান নিতে চায়নি। এজন্য এতদিন তারা সন্তানের মুখ দেখেনি। ভাইয়া দেশে তেমন ভালো জব না পাওয়ায় ভাবি তাদের বিয়ের 3 বছর পর ভাইয়াকে ইতালি পাঠিয়ে দিয়েছিল। ইতালি যেতে যত টাকা খরচ হয়েছিল সবই ছিল ভাবির টাকা। ভাবি তার বাপের বাড়ি থেকে টাকাগুলো এনে ভাইয়াকে দিয়েছিল। ভাবি প্রেগনেন্ট এটা শোনার 7 দিন পর ভাইয়া ইটালি থেকে দেশে ফিরল। এরই মধ্যে ভাবিকে অনেক কথা শুনতে হয়েছে। সেদিন আমরা জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট। সেদিনে আব্বু সিদ্ধান্ত নিয়েছিল ভাইয়া ও ভাবির মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করবেন। ভাবির নিকট জানতে চেয়েছিলেন যে পেটের ওই অনাগত সন্তানের বাবাকে। এর উত্তরে ভাবি শুধু একটা কথাই বলেছিল যে এর উত্তর আপনাদের ছেলে দেবে।
সে ইতালি থেকে ফিরুক। ভাইয়া দেশে ফিরল। ভাবির ব্যাপার নিয়ে সে সবাইকে স্পষ্টভাবে বলল। আমি 6 মাস আগে দেশে এসেছিলাম, কিন্তু বাসায় আসিনি। হোটেলে উঠেছিলাম। এসেছিলাম একটা কাজের জন্য। মাত্র 2 দিন ছিলাম। শুধু তোমাকে বলেছিলাম দেশে এসেছি। তাকে বলেছিলাম কেউ যেন না জানে, কারণ পরিবারের বাকি সবাই জানলে ইতালিতে সহজে আর যাওয়া হবে না। আমি যে হোটেলে উঠেছিলাম তোমা সেখানে এসেছিল অবশ্য। রাতটা আমরা হোটেলে কাটিয়েছিলাম। ভাইয়ার কথা শুনে সবার মন থেকে সন্দেহের চাদর সরে গেল, শুধু আমি বাদে। আমার বুকে এখনো পাথরটা রয়ে গেছে। সরে গেলে ভালো হতো। এ তারিখে দেশে আসার কথা বলেছে। সেই তারিখে বিশেষ কারণে নৌ ও বিমান যোগাযোগ বন্ধ হয়েছিল। ভাইয়া মাত্র 5 দিন দেশে থেকে আবারও ইতালি চলে গেল। ভাবির কোলচুড়ে প্রথম সন্তান আসতে যাচ্ছে, এই বলে সে একটা অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিল। অনুষ্ঠান আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হলো। অনিমা তার নানার বাড়িতে গেছে। আম্মু অনিমাকে তার নানার বাড়ি থেকে আনতে পাঠালো। অনিমা নানার বাড়ি গ্রামের নাম শাপলাগঞ্জ। গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো, পাকা রাস্তা। রিক্সায় করে যাচ্ছিলাম। রিক্সা একদম অনিমা নানা বাড়ির সামনে গিয়ে থামল। অনিমা বাড়ির উঠোনে ছোট ছোট মেয়েদের সাথে বৌছি খেলছিল। বুকে ওড়না আটিসাটি পেরে বেঁধে খেলায় মেতে উঠেছে সে। সরলা মনা মেয়ে সে। এটা তার কথাবার্তা চালচলনে আগে থেকে লক্ষণীয় ছিল। তবে ভালো মানুষের ভাবটা খুব বেশি। তবে এটা সত্য যে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যবহার ও কথাবার্তায় চতুরতা লক্ষ্য করা যায়। অনিমা আমাকে দেখা মাত্র খেলা বন্ধ করে দিল। খুশির অতিসাহ্যে মুখটা যেন জলজল করে উঠল। তার চোখ খুশিতে চকচক করছিল। আমাকে দেখে লজ্জা পেয়েছে বলে মনে হলো। তার ভরসাকালে রক্ত চাপার মতো লাল আবা ঘিরে ধরল। তাকে এত অসাধারণ লাগছিল। গ্রামে এতদিন থাকতে যদিও অনিমার গায়ে ময়লা জমে গেছে, তবুও তাকে সুন্দর লাগছে। ন্যাচারাল বিউটি। অনিমা খুশির অতিসাহ্যে লাজুক হাসি গালে মেখে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার সামনে দাঁড়িয়ে মাথা অবনত করে নখ দাঁত দিয়ে কামড়াচ্ছিল এবং ধীর স্থিরভাবে ঢুকছিল। এই প্রথমবার কোনো মেয়ের সামনে দাঁড়ানোর পর বুকটা ধুকপুক ধুকপুক শুরু করলো। অনিমার সামনে তো অগণিতবার দাঁড়িয়েছি, তার হাত ধরেছি, এমনকি দুষ্টুমি করে চুমু খেয়েছে অসংখ্যবার। সেই সময় বুকটা ধুকপুক ধুকপুক করেনি, হৃৎস্পন্দনও বেড়ে যায়নি। অথচ আজকে অনিমার সামনে দাঁড়ানোর পর বুকটা ধুকপুক ধুকপুক করার পাশাপাশি হৃৎস্পন্দনও বেড়ে গেছে। নিজের অজান্তে অনিমার হাতটা ধরলাম। হাত ধরার পর মনে হলো আমি শুক্তটিয়ে পাড়ি জমিয়েছি। প্রথমবারের মতো অনিমার কোমল নরম হাতের পরশের শিহরণে হৃদয় কেঁপে উঠল। সুখের আবেশে হারিয়ে গেলাম সুখ রাজ্যে। মনে হচ্ছিল আমার মন আমাতে নেই। অনিমা চমকে উঠল, নরম কণ্ঠে বলল, ভেতরে চলুন। তীক্ষ্ণ কণ্ঠে বললাম, চল। একটা কথা বলবো? বল। আপনি না অনেক কালো হয়ে গেছেন, একদম ভূতের মতো লাগছে। রাতে তোকে ভয় দেখাবো, এই জন্য ভূত হয়ে এসেছি। আমি ভয় পেলেও আমার লাভ। কিভাবে? ভয় পেয়ে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরবো। অনেক দিন হলো আপনাকে জড়িয়ে ধরি না। সেই যে 7 মাস পূর্বে হসপিটালে আপনার পাশে শুয়েছিলাম, তখন পুরো রাতটা আপনাকে জড়িয়ে ধরে কাটিয়ে দিয়েছিলাম। এরপর আর আপনার পরশ পাইনি, আজকে পাবো। তো রাতে কেন এখনই জড়িয়ে ধর আমাকে? কে বারণ করলো? থাক, এ আর কি বাদ দিন, ভেতরে চলুন। নানা অনেক দিন ধরে শুধু আপনার কথাই বলছে, আপনাকে দেখবে সে। আমার কথা এত বলে কেন? আমাকে দেখারই ব্যথ ইচ্ছে কেন? তার নাতনি জামাইকে দেখার ইচ্ছা থাকতে পারে না? তার মানে তুই ভেবে নিয়েছিস যে আমি তোকে বিয়ে করব? তো বিয়ে করবেন না? না। কি? সত্যি বলছি, আমাকে বিয়ে না করলে আপনাকে খুন করে ফেলবো। বিয়ে করব, এক শর্তে। কি শর্ত? পালিয়ে বিয়ে করতে হবে। কি পারবি? অনিমা ভ্যাপাচেকা খেয়ে গেল। হতবতী ভঙ্গিমায় তাকিয়ে রইল। অতবার ভ্রুকুচকে বলল, কি পালিয়ে বিয়ে করতে হবে কেন? আমাদের বিয়েতে তো কারো আপত্তি নেই, আমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারবো। চাপা কণ্ঠে বললাম, কিন্তু আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, তোকে নিয়ে পালাবো এবং কাজে অফিসে কি বিয়ে করব। অনিমা অভিমানের স্বরে গাল ফুটিয়ে বলল,
কিন্তু আমি পালিয়ে বিয়ে করব না। দুষ্টুমির গলায় বললাম, না করলে না, আমি অন্য কাউকে বিয়ে করে নেব। এর জন্যই আপনাকে আমি লুচ্চা বলি, বুঝলেন? এই কথাটা কিন্তু একদম সত্যি। অনিমা রাগের চোটে হাতটা ছেড়ে দিয়ে চোখ রাঙিয়ে এক পলকে তাকানোর পর মন খারাপ করে বাড়ির ভিতর চলে গেল। রাতে ডিনার করার সময় বারান্দায় পাটির উপরে বসে খাচ্ছিলাম। অনিমা আমার সামনে বসা, তার মন বেচার, অভিমানের পাহাড় নিয়ে বসে আছে সে। তখনকার রাগ এখনো কাটেনি তার। কাটতো যদি আলতো করে গালে একটা চুমু দিতাম। অনিমাকে উদ্দেশ্য করে নানার দিকে তাকিয়ে বললাম, নানা, আমার হবু বউটা তো অভিমানী কেন বলেন তো? বিয়ের পর এরকম করলে ওকে কিন্তু কঠিনতম শাস্তি দেব। দাদা একটা কাঁচা মরিচ ও একটা কাঁচা পেঁয়াজ কামড় মেরে জর্দামাখা কণ্ঠে বলল, তো নাতনি জামাই, আমার নাতনিকে কি শাস্তি দিবি? রাতে ওকে ঘুমোতে দেব না। তুইও কি ঘুমাবি না? না। তাহলে ঠিক আছে, দুজনে মিলে সাপ লুডো খেলিস। না না না, সাপ লুডো না, দাবা খেলবো। হুম, এটা তো আরো ভালো। দুজনে হেসে উঠলাম। আমাদের হাসতে দেখে অনিমা ডাক আরো চরমে পৌঁছল। সে আমার পিঠে থাপড় মেরে শক্ত গলায় বলল, থামবেন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ওদিকে নানি ঘরের ভিতর থেকে তরকারির বাটি নিয়ে এলো। নানি জোরালো কণ্ঠে বলতে লাগলো, কি নিয়ে হাসাহাসি করছো তোমরা? অনিমা অভিমানের গলায় বলল, দেখো না নানি, তোমার জামাই আর এই লুচ্চুটা আমাকে নিয়ে কি সব বলছে। নানি চোখ মেরে তীক্ষ্ণ কণ্ঠে আমাকে বলল, এই শোনো রাফাত, তুমি আমার নাতনিকে নিয়ে একটা বাজে কথাও বলবে না, বললে কালই নাতনিকে বিয়ে দিয়ে দেব। আমি হাসতে হাসতে বললাম, কার সাথে বিয়ে দেবে গো বড় বউ? তোর সাথে রে ছাড়া। অনিমা কান্নার অভিনয় করে বলল, নানি, তুমি ওর দলে চলে গেলে? কি করব বল, এত সুন্দর একটা বর পেতে যাচ্ছিস, ওর দলে না গেলে কি হয়? পরে যদি হাতছাড়া হয়ে যায়? যাক সে, আমার লুচ্চু মার্কা মানুষকে আমি বিয়ে করব না। অনিমাকে আদুটে গলায় বললাম, ঠিক আছে বউ, আমি তোমার নিকট হার মানলাম। এবার তো একটু রাগ কমাও, আমি পালিয়ে নয়, অ্যারেঞ্জ ম্যারেজ করব। এবার অনিমা রাগটা একটু কমিয়ে বলল, থাক, আর মন ভোলানোর কথা বলতে হবে না, এবার চুপ করে খাওয়া শেষ করেন, আপনার সাথে কথা আছে। জো হুকুম মহারানী। ফের কি ফের? দুষ্টুমি করছেন? আর করব না। হুম। রাত 10টার দিকে অনিমা আমার রুমে এলো। গায়ে নীল শাড়ি, রাত, তবুও ঠোঁটে কড়াভাবে লাল লিপস্টিক লাগিয়েছে, কপালে লাল টিপ, সব মিলিয়ে সাক্ষাৎ পরীর মতো লাগছে তাকে। আমাকে সে ঘায়ল করতে বোধহয় এখন সাজে হাজির হয়েছে। ঘায়ল করা বাকি নেই, এমনিতেই আমি অনিমার প্রেমে কুপকাত। অনিমার মুখে হাসি, মেয়েটা সারাক্ষণ হাসে, আর এটাই তার মূল সৌন্দর্য, যা আমার বেশ ভালো লাগে। অনিমা বেডে বসলো, তবে স্থির থাকলো না, কাঁচুমাচু করছিল। তাকে নরম স্বরে বললাম, তোমাকে খুব ভালো লাগছে। মুচকে আসলো অনিমা, চেহারাটা ঘুরিয়ে নিল, চেহারা আড়াল করে বলল, আপনি অনেক পাল্টে গেছেন, আমাকে তুই করে আর বলছেন না, তুমি করে বলছেন। জানেন, এজন্য আমার খুব ভালো লাগছে, খুশিতে মরে যেতে মন যাচ্ছে। আসলেই তো, আমি না আর তোমাকে তুই করে বলতে পারছি না, কেন যে মুখ দিয়ে আসছে না তুই সম্বোধনটা। বুঝলাম, একটা কথার উত্তর দেবেন, মিথ্যা বলতে পারবেন না। বলো। আপনি কি সত্যি সঞ্জিতাকে ভুলে গেছেন? আরে বোকা মেয়ে, যার সাথে 7 মাস ধরে কোনো যোগাযোগ নেই, তাকে ভুলিনি কেমনে ভাবলে কি করে? যাক, এবার মনটা একটু শান্ত হলো, সহায় সঞ্চয় হলো। শোনো, আমি চাচ্ছি 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে করব, তোমার তো অসুবিধে নেই। অনিমা লজ্জাবতীর মতো চুপসে গেল বিয়ের কথা শুনে। এক পলকে আমার দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিল, অতঃপর ক্ষুদ্র আছে বলল, আমার কিসের অসুবিধা থাকবে?
আমি তো যখন তখন আপনাকে স্বামী হিসেবে মানতে রাজি। উচ্চ শব্দে বললাম, তাহলে এখন থেকে আপনি করে বলা যাবে না, তুমি করে বলতে হবে, বুঝলে? অনিমা লাজুক স্বরে বলল, না না, এটা আমি পারবো না, আমার শরম করবে, মুখ দিয়ে বের হবেই না তুমি শব্দটা। কিসের লজ্জা? আমি তো আর অন্য কেউ নয়। ওহো, বলো না, আমি তো তোমাকে তুমি করে বলছি। অনিমার হাতটা ধরলাম, সে কেঁপে উঠল। আতকে উঠে আমার চোখ বরাবর তাকালো। অনিমার চোখে ভয়ের চিহ্ন খুঁজে পেলাম, যেন আমি তাকে মেরে ফেলব। অনিমার গায়ের সাথে গা লাগিয়েছি, তার দেহের পরশে অপূর্ব সুখ পাচ্ছি, যে সুখে দেখা আগে কখনো মেলেনি। অনিমার কাঁপন বেড়ে গেল, তার হাতের পরশে আমি টের পাচ্ছি। নিজের ভিতরের আবেগটা ধরে রাখতে না পেরে অনিমাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। অনিমা মৃদুভাবে আওয়াজ করল, অতঃপর নিস্তব্ধ হয়ে রইল। আমার বুকের ধুকপুকুনি বেড়েছে, আমার নিঃশ্বাসের শব্দ ভালোভাবে কানে আসছে। তার বুকে ঘন্টার শব্দ যেন শুনতে পাচ্ছিলাম। সে কিচ্ছু বলছে না, চুপ মেরে বুকের জমিনে আষ্টে পৃষ্ঠে রইল। অনিমা যেন আমাকে বলছিল, এইভাবে জড়িয়ে ধরে রাখো, কখনো ছেড়ো না। তাকে ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। মাথার উপরে অনবরত ফ্যান করছে, অথচ আমি ঘামছি। হয়তো অতি সুখে শরীর থেকে ঘাম ঝরছে। অনিমাকে ছাড়তে গেলাম, তৎক্ষণাৎ মোলায়েম কণ্ঠে সে বলল, না ছাড়বেন না, আমি রাতটা এভাবেই কাটিয়ে দিতে চাই। তাকে কি জবাব দেবো ভেবে পেলাম না, চুপ মেরে রইলাম। ভাবলাম সে যা চাইছে সেটাই হোক। বাড়িতে যাবার উদ্দেশ্যে একটা রিক্সায় উঠলাম অনিমাকে সঙ্গে নিয়ে। অনিমার গায়ে বিয়ের শাড়ি। আমার মনে হচ্ছে মাত্রই কাজে অফিস থেকে অনিমাকে বিয়ে করে এনেছি। অনিমার মুখে হাসি, তৃপ্তির হাসি, যেন সে আনন্দের শীর্ষে পৌঁছেছে। অনিমা আজ নিজে থেকে আমার হাতটা ধরল। সারা রাস্তাতে সে নিজে যা মন চাইলো তাই বলল। তার কথা শুনতে শুনতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে দুজন প্রবেশ করার পর আব্বু আম্মু আমাদের এভাবে থেকে খুশি হলো। আব্বু তো খুশির চোটে বলল, কিরে, তোরা কি বিয়ে করেছিস? অনিমা উত্তরে বলল, না ফুপা, তবে শীঘ্রই আমি আপনার ছেলের বউ হতে যাচ্ছি। কথাটা বলেই অনিমা জিহ্বায় কামড় দিয়ে তার রুমের ভিতর দৌড়ে চলে গেল। দীর্ঘ 7 মাস পর সঞ্জিতা আচমকা আমার বাসায় এলো। তার আগমনের রহস্যটা কি সেটা আপাতত অজানা। সঞ্জিতা আমার রুমে ঢুকলো, কোনোরূপ কথা না বলে সোজা আমার পায়ের উপর পড়ে গেল। কান্নায় বুক ভাসিয়ে ফেললো যেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি দুর্ঘটনায় আহত হয়েছিলে। যখন জানলাম তখন জেনেও লাভ হয়নি, কারণ তখন তুমি আমার জীবন থেকে সরে গিয়েছিলে ভুল বোঝাবুঝির কারণে। লজ্জা ও ভয়ে তোমার সামনে দাঁড়ানোর সাহস পাইনি তখন। আমি জানতে পেরেছিলাম যে তুমি যেদিন দুর্ঘটনায় আহত হলে তার পরের দিন আমার বাসায় এসেছিলে। আমার বাসায় এসে একটা অপ্রীতিকর ঘটনা অবলোকন করেছিলে, কিন্তু তুমি হয়তো জানো না ওই মেয়েটা আমি ছিলাম না, ওটা আমার ছোট বোন ছিল। আমি কেন ওরকম বাজে কাজ করতে যাব? যেখানে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, সেখানে আমি কেন ওরকম একটা কাজ করব অন্য কারোর সাথে? ওই কাজটা করেছিল আমার ছোট বোন। সে ওই দিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় এসেছিল। বাসায় সেদিন আমি ছিলাম না। বাবা মা তো আগে থেকেই ওই বাসাতে থাকে না। বাসা ফাঁকা পেয়ে বোনটা যা মন চেয়েছিল তাই করেছিল। তোমাকে কখনো বলিনি যে আমার একটা বোন আছে যে কিনা দেখতে হুবহু আমার মতো। তার কথা তোমার নিকট বলিনি, তার সাথে পরিচয় করিয়ে দিইনি, একটাই কারণে আমাদের বিয়ের দিন তোমাকে চমকে দেব বলে। কিন্তু সব উলট পালট হয়ে গেল। জানো, খুবই কষ্ট পেয়েছিলাম যখন আমাকে রাঙামাটি নিয়ে যাবার কথা বলে আর নিয়ে গেলে না। খুব রাগ হয়েছিল তোমার উপর। হয়তো রাগের বশে তোমার ফোন ধরিনি, তোমার সাথে কথা বলিনি, এমনকি ব্রেকআপ পর্যন্ত করেছিলাম। আমার বাসা থেকে সেদিন হুটহাট করে কোনোরূপ কথা না বলে চলে গেলে এবং দুপুরের মধ্যেও তোমার দেখা পেলাম না।
তখন জানতে পেরেছিলাম তুমি রাঙামাটি না গিয়ে হাসপাতালে তোমার কাজিনের সাথে দেখা করতে গেছো। এটা শুনে আরও রাগ হয়েছিল তোমার প্রতি। রাগটা কমতো যদি তুমি হাসপাতাল থেকে আমার নিকট আসতে। যদিও তুমি যে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলে এটা তখন জানা ছিল না আমার। 3 দিন পর জানতে পারলাম তোমার ব্যাপারটা। তোমার নম্বরে অনেকবার কল করেছিলাম কিন্তু তোমাকে পাইনি, তোমার নম্বর বন্ধ ছিল। তোমার নতুন বাসার ঠিকানাটা জানা ছিল না বলে তোমার বাসাতেও যেতে পারিনি। তোমার কাছাকাছি হতে পারলে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটতো, কিন্তু সেটা হলো না। আজকে দীর্ঘ 7 মাস পর তোমার সঙ্গে দেখা করলাম। অনেক কষ্টে তোমার বাসার ঠিকানা পেয়ে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমাকে আপন করে না নাও তাহলে সত্যি সত্যি মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। সত্যি আমি মরে যাব। এই যে দেখো বিষ সঙ্গে করে এনেছি, হয় তুমি আমাকে আপন করে নেবে, না হয় মৃত্যুকে আমি আপন করে নেব। আমি তুমিহীনা এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। সানজিদার কথা না বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস। তবে তাকে দেখে বুকের ভিতরে চাপা কষ্টটা জেগে উঠল। প্রথম ভালোবাসা সে, তাকে ভুলে যাওয়াটা অতটা সহজ নয়। মনে হচ্ছে এখনো আমি সানজিদাকে ভালোবাসি। হয়তো এই আপত্তিকর ভিডিওটা তার প্রতি ঘৃণার উদ্যোগ ঘটিয়েছিল। যদি সত্যি সত্যি ওটা সানজিদা করে না থাকে তাহলে তাকে আপন করে নেওয়ার জন্য দ্বিতীয়বার ভাববো না। কিন্তু অনিমাকে নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। তার প্রতি কয়েকদিনে তৈরি হওয়া ভালো লাগাটাকে আমি ভালোবাসা ভেবে নিয়েছিলাম। আসলেই এই ভাবনাটা ছিল বড় রকমের ভুল। এখন মনে হচ্ছে ওটা কিছুতেই ভালোবাসা ছিল না, ছিল অন্ধমোহ, অন্ধ করে দেবার মতো মোহ। যদি তাই না হতো তাহলে সানজিদাকে দেখে তার প্রতি ভালোবাসা কোনো রকমের জাগ্রত হতো না। সানজিদার মুখটা দেখে ভালোবাসার অনুভূতির সৃষ্টি হতো না। তার সাথে কারণের সব মধুর ঘটনাগুলো মনে পড়তো না। ফেলে আসা মধুর স্মৃতিগুলো প্রতিচ্ছবি ভাসত না চোখের সামনে। অনিমার ভালোবাসার শক্তিতে সানজিদাকে ভুলে যেতে পারতাম, কিন্তু সেটা হয়নি। তবে অনিমার জন্য কষ্ট লাগছে। যদি সানজিদাকে আপন করে নিই তবে মেয়েটা অনেক কষ্ট পাবে। কিভাবে যে তাকে ম্যানেজ করব সেটাই বুঝে উঠতে পারছি না। সে চিন্তা পরে করব, আগে সানজিদার কথা সত্যি কিনা যাচাই করতে হবে। তাকে রাগান্বিত স্বরে বললাম, তোমার আরেকটা বোন আছে এবং দেখতে তোমার মতো, এটা যে সত্যি সেটা প্রমাণ করো। সানজিদা তোড়জোড় কণ্ঠে বলল, আমি মিথ্যা বলতে আসিনি, যা সত্য তাই বলছি। এর সত্যতার প্রমাণ তুমি পাবে। যদি সত্যি হয় তাহলে আমি কথা দিলাম তোমাকে আপন করে নেব। যদি মিথ্যা হয় তাহলে মনে রেখো তোমার কপালে দুঃখ লেখা আছে। প্রমাণ করো যে তোমার যমজ বোন আছে। সানজিদা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি আমার ছোট বোনটাকে সঙ্গে করে নিয়ে আসছি। সে বাসার গেটে দাঁড়িয়ে আছে, ফোন দিচ্ছি, সে চলে আসবে। সানজিদা সত্যি সত্যি ফোন করলো। মেয়েটাকে আসতে বলল। মিনিট 5 পর দরজায় কড়া নাড়ল কে যেন। রুমে ঢুকতে অনুমতি দিলে একটা মেয়ে ওড়না দিয়ে মাথা রেখে রুমের ভিতর প্রবেশ করলো। কৌতূহলী মৌন চোখ মেয়েটার চেহারা দেখার জন্য ছটফট করছিল যেন। সানজিদা নিচে মেয়েটার মাথা থেকে ওড়না সরালো। ওড়না সরাতেই আমি আটকে উঠলাম। অবাক চোখে তাকিয়ে রইলাম। থ মেরে দাঁড়িয়ে রইলাম। চোখ সরাতে যেন মনই চাইছে না। আসলে মেয়েটা দেখতে হুবহু সানজিদার মতো, একটু অমিল নেই। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম এবং দু বোনের চেহারা দিকে বারবার নজর দিচ্ছিলাম। সানজিদা আমার হাতটা ধরে মিনতির স্বরে বলল, প্লিজ এবার তো মাফ করো আমাকে, প্লিজ। আমি কিন্তু মিথ্যা বলিনি, প্রমাণ তো পেয়েছই তুমি। এতটা ভালোবাসি তোমাকে, মিথ্যা কি বলতে পারি বলো? তবুও যেন সন্দেহ দূর হচ্ছিল না। মেয়েটাকে প্রশ্ন করা জরুরি। তাকে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, সে কি তোমার বড় বোন হয়? মেয়েটা সহজ সরল জবাব দিল, জি ভাইয়া, আমার বড় বোন সে। আজকে থেকে 7 মাস পূর্বে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোমাদের বাসায় এসেছিলে? জি ভাইয়া। লাজ লজ্জাকে বলে একটু শক্ত কণ্ঠে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল ওই দিন? মেয়েটা লজ্জায় মাথা নিচু করে নরম গলায় বলল,
সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সানজিদাকে ভুল বুঝে থাকা আর মোটেও ঠিক হবে না। তাকে ছুঁয়ে দিতে মন চাচ্ছে, তবে লজ্জা লাগছে কেন যেন। কিন্তু লজ্জাকে জয় করতে হবে, পুরুষদের লজ্জা পাওয়া ঠিক না। কথায় আছে, সরম পেলে ভাত গরম পাওয়া যায় না। চোখ দুটো বন্ধ করলাম, দীর্ঘ একটা শ্বাস নিলাম, অতপর সানজিদাকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আচমকা রুমের ভিতর ঢুকে পড়ল অনিমা। তাকে দেখতে পেয়ে সানজিদাকে বুক থেকে সরিয়ে নিলাম। অনিমা আমার দিকে তেড়ে এসে সজোরে গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল, অতপর বাঁকা চোখে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলল, এমন বেইমানকে যেন কোনো মেয়ে বিশ্বাস না করে। কথাটা বলেই অনিমা রুম থেকে বের হয়ে গেল। সানজিদা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ পর সে বলল, সে কি বলে গেল? কথাটার অর্থ কি? থতমত খেয়ে বললাম, ও কিছু না, ওর থেকে টাকা নিয়েছিলাম, এখনো শোধ করতে পারিনি। অথচ আজকে নতুন একটা শার্ট কিনেছি। গত রাতে বলেছিলাম টাকা নেই, পরে টাকা শোধ করব। আজকে শার্ট কিনেছি দেখে সে রেগে গেছে, এই জন্য সে আমাকে বেইমান বলেছে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আমি তোমাকে এগিয়ে দিই? না, আমি ছোট বোনকে নিয়ে অন্য একটা জায়গায় যাব। তাহলে এক কাজ করো, আমাকে একটা গিফট দিয়ে যাও। কি গিফট? একবার লিপ লক করব, তুমি রাজি হলেই হবে। ছোট বোনটার সামনে এমনটা করব? সে অন্যদিকে ঘুরে দাঁড়াবে। এটা শুনতেই সানজিদা ছোট বোন রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাবার পর সানজিদা নিচে আমার কাঁধে হাত রাখলো, অতপর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমার চাওয়াটা পূর্ণ করতে লাগলো। কিন্তু কিসের জন্য যেন সানজিদার পরশে কোনো ভালো লাগার অনুভূতি পেলাম না। তাকে শরীর থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, যথেষ্ট, যান, আর লাগবে না। তুমি যেখানে যেতে চাইছো যাও তাহলে। সানজিদা মিষ্টি হেসে বলল, ঠিক আছে, যান। সানজিদা চলে গেল। ওদিকে অনিমা রুম থেকে উচ্চ শব্দে কান্নার আওয়াজ ভেসে আসছিল। অনিমা কাঁদছে হাউমাউ করে। আমার জন্যই তার বাড়ি ছাড়ানো। এক মন আমাকে বলছে সানজিদাকে ভুলে অনিমাকে আপন করে নাও, আর এক মন বলছে অনিমাকে নয়, সানজিদাই তোমার জন্য যোগ্য জীবনসঙ্গী, তবে সানজিদাকে দূরে ঠেলে দিস না। অবশেষে অনিমার চোখের জল ও কান্নাকে উপেক্ষা করে কল্পনায় সানজিদার হাতটা আঁকড়ে ধরলাম। এই 7 দিনে সানজিদার সাথে দেখা করা, কথা বলা, লং ড্রাইভে যাওয়া, জম্পে সাড্ডা দেওয়া সবই হলো। কিন্তু আজ সানজিদাকে অসংখ্যবার ফোন দিয়ে তার কোনো সাড়া পাচ্ছি না। রিং হচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না সে। শেষ পর্যন্ত ফোন রিসিভ করলই না। প্রচণ্ড রাগ হচ্ছিল সানজিদার উপর। ফোন আর দিব না বলে প্রমিস করলাম। আচমকা আমার ফোনে সানজিদার কল এলো। রিসিভ করলাম। ওপাশ থেকে সে খিলখিল করে হাসতে হাসতে বলল, সরি জান, তোমার সাথে একটু মজা করছিলাম, রাগ করো না প্লিজ। ক্ষিপ্ত স্বরে বললাম, এটা কিরকম মজা? হ্যাঁ, বারবার ফোন দিয়ে ফোন রিসিভ করো না, অথচ তুমি বলছো এটা মজা। এমন ধরনের মজা করা আমি একদমই পছন্দ করি না। সরি জান, একটু বাড়াবাড়ি করে ফেলেছি, আর এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার রাগ কমতে যাচ্ছে না। তবে একটা কাজ করলে রাগ কমে যাবে। কি কাজ করতে হবে জান? আমার বাসায় আসো, দুজন মন খুলে গল্প করা যাবে। ঠিক আছে জান, আমি আসছি। 1.5 ঘন্টার মধ্যে সানজিদা আমার বাসায় চলে এলো। ভাগ্যিস অনিমা আর আমার সাথে কথা বলে না, আমার আশেপাশেও আসে না। যদি এমনটা না হতো তাহলে সানজিদাকে আমার বাসাতে আসতে বলতাম না। যদি অনিমা আমার সাথে আগের মতো ফ্রেন্ডলিভাবে চলতো তাহলে সানজিদাকে দেখতে পেলে আমার সাথে দুষ্টুমি করত, মানসিকভাবে নির্যাতন করত, আমার 12টা বাজিয়ে ফেলত। কিন্তু এখন আর সেই ভয় নেই। অনিমায় 7 দিনে আমার মুখোমুখি হয়তো দূরের কথা, আমার ছায়া পর্যন্ত মারায়নি। এটা আমিও চাই। সে আমাকে যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবে ততই মঙ্গল। কেউ আমার জন্য কষ্টে থাকুক এটা আমি কখনোই চাই না। সানজিদা আমার পাশে এলো লাল রঙের শাড়ি পরে। তাকে গর্জিয়াস লাগছে। এমনিতে সে অনেক সুন্দর, তার উপরে এমন সাজ, সব মিলিয়ে দারুণ লাগছে। সানজিদাকে বাসার গেট থেকে
হাত ধরে আমার রুমে নিয়ে এলাম। বাসায় বাবা মা নেই বলে সানজিদাকে আসতে বলেছি, কারোর ডিস্টার্বের মুখোমুখি হতে হবে না। সানজিদা আমার রুমে ঢোকার পরই দরজাটা বন্ধ করে দিল সে। অকস্মাৎ অনিমা রুম থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। সে কাঁদছে, কিন্তু কেন কাঁদছে এটার কারণ আমার নিকট অজানা। সন্ধ্যার পূর্ব পর্যন্ত সানজিদার সাথে আনন্দ করে মুহূর্ত কাটিয়ে দিলাম। বাবা মা বাসায় চলে আসার পূর্বে সানজিদা চলে গেল। সে চলে যাবার আগে পর্যন্ত অনিমা শুধুই কেঁদেছে। এখন কান্না বন্ধ। বুঝতে বাকি রইল না সে কিসের জন্য ওভাবে কাঁদল। মূলত সানজিদাকে আমার সঙ্গে দেখেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। রাত 10টার দিকে অনিমা আমার রুমে ঢুকলো। ঢোকার পরপরই সে দরজাটা বন্ধ করে দিল। অনিমার গায়ে ছিল টি শার্ট ও জিন্স। অনেকক্ষণ ধরে অনিমা আমার দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। আমিও কোনো রকম কথা বললাম না। অকস্মাৎ আমাকে অবাক করে দিয়ে অনিমা গা থেকে সব কিছু খুলে ফেলল। চোখটা ছাড়া বড়া হয়ে গেল অনিমার এমন দুঃসাহস থেকে। মাথায় চক্কর মেরে উঠেছে তাকে এভাবে দেখে। হতভম্ব হয়ে রইলাম। ভূত দেখার মতো অনিমাকে দেখছিলাম। আমার চোখ দুটো যেন তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কেমন যেন অবাক হয়ে গেলাম। গা কাঁপছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। আমার সামনে এখন বস্ত্রহীন পরি দাঁড়িয়ে আছে। চোখ সরানোর চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। অনিমার চোখে অগ্নির ছাপ। তার চোখ দিয়ে যেন অগ্নিশিখা বের হয়ে আসছে। চোখের দিকে তাকানো যাচ্ছে না। হঠাৎ অনিমা খ্যাপার স্বরে বলল, আপনি কি চান সেটা ভালো করেই জানি। আজ আমি আপনাকে সেটাই দিব। তার বিনিময়ে হলেও আপনাকে আমি আপন করে পেতে চাই। কিছুতেই কারোর হতে দিব না। কি বুঝতে পেরেছি? অনিমার কথাগুলো কানে এসে তৎক্ষণাৎ হারিয়ে গেল। কথাগুলোর অর্থ যেন আমি গুলিয়ে ফেললাম। আসলে অনিমাকে এমন অবস্থা থেকে আমার জ্ঞান হুঁশ লোপ পেয়েছে। এখনো পুরো শরীর থরথর করে কাঁপছে। অনিমা দুষ্টুমি মাখা চোখে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছিল, যেন মনে হচ্ছিল আজ সে আমাকে উদরপূর্তি করবে। অনিমা আমাকে বিছানায় শুয়ে দিল, অথচ তাকে বাধা দেওয়ার শক্তিটা যেন হারিয়ে ফেলেছি। কিছুই করতে পারছি না। জড় পদার্থ হয়ে গেছি, যেন পুতুল আমি। তাকে কিছু বলতেও পারছি না। মনে হচ্ছে মুখ নেই আমার। অনিমা আমার দেহের সাথে লেপ্টে রইল। অতপর আমার ঠোঁটে গভীরভাবে চুমু বসিয়ে দিল। শিহরণে হারিয়ে গেলাম। অনিমাকে ছাড়ার ইচ্ছা হারিয়ে গেল তার পরশে। আমি নিথর মানব হয়ে সব কিছু সহ্য করে চলেছি। কিছু করার শক্তি ও ইচ্ছা কোনোটাই নেই। তার সাথে জোড়াজুড়ি না করার ফল ভোগ করতে হচ্ছে আমাকে। অনিমা আমাকে ঘায়েল করার পর অপ্রীতিকর কাজটা করে ফেলল, কিন্তু আমি তাকে এর জন্য কিছুই বলতে পারিনি। এখনো কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। অনিমা রুম থেকে বেরিয়ে যাবার পূর্বে তার গায়ে পোশাক পরে নিয়েছিল। পোশাক পরার সময় অনিমা শক্ত কণ্ঠে বলেছিল, যদি আমাকে সমাজের মানুষের নিকট কলঙ্কিত করতে চান, তবে সানজিদাকে ভুলে আমার বুকের জমিনে চলে আসুন। এর ব্যতিক্রম হলে আমি সহ আপনার অস্তিত্বটাও হারাবেন। অনিমার কথাটি নিয়ে সারা রাত ভেবেছি, কিন্তু তার কথার সঠিক কোনো অর্থ খুঁজে পায়নি। মধ্যরাতে ঘুম ভাঙল কারোর পরশে। অন্ধকার রুম, তাই বুঝতে পারছে না বিছানায় কি অবস্থান করেছে। কেউ একজন তো অবশ্যই আমার পাশে শুয়ে আছে। হাত দিয়ে সেই মানুষটার অবস্থান টের পাচ্ছি। নিশ্চয়ই অনিমা রুমে এসেছে, তাই ব্যাপারটাকে গুরুত্বে নিলাম না। যদি সে আমার পাশে শুয়ে থাকে, এটার জন্য এত ভাবার কিছু নেই। অনিমা তো আমার সাথে সব কিছু করেছে। তাকে বাধা দিয়ে কী লাভ হবে আমার? আমার নিজের ইচ্ছে নেই তাকে বাধা দেবার। এটা হয়তো আমার কুপ্রবৃত্তির চাওয়া। পরদিন সকালে ঘুম থেকে জেগেই খবর পেলাম সানজিদা নাকি আর বেঁচে নেই। আচ্ছা, মনের মানুষের মৃত্যুর খবর শোনার পর কেমন লাগে, কতটা কষ্ট হয়? নিশ্চয় মরে যেতে ইচ্ছে হয়। জীবনটাকে তুচ্ছ মনে হয়। আকাশ ছোঁয়া কষ্টে প্রতিটা মুহূর্ত পার করতে হয়। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট দূর করার কোনো উপায় থাকে না। সানজিদা মারা গেছে খবরটি শুনে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন ধারালো চাকুতে আঘাত করে এই বুকটাকে ক্ষতবিক্ষত করছে। আরেকজন কাঁচামরিচ বুকে সেই ক্ষতবিক্ষত অংশে ডলে দিচ্ছে। কষ্টের সাগরে সাঁতার কেটে চলেছি। অসহ্যকর বেদনার মাঝে ডুব দিয়ে বারবার কামনা করছি যেন নরক থেকে উদ্ধার হতে পারি, কিন্তু কোনো ক্রমে যেন উদ্ধার হতে পারছি না। কষ্টের সাগরে অবস্থান করতে হচ্ছে নিরুপায় হয়ে। মনের কষ্ট ও এক বুক জ্বালা নিয়ে চলেছি আমি, কিন্তু যাকে হারিয়ে ফেলেছি তাকে কোনো ক্রমে ভুলতে পারছি না। ভুলতে পারছি না বলেই কষ্ট আমার পিছু ছাড়ছে না। দিন দিন শুকিয়ে যাচ্ছি।
খাওয়া ঘুম সব কিছুতে অনিয়ম চলছে। আমার কষ্ট দেখে অনিমাও সারাক্ষণ মন খারাপ করে থাকে। তার শরীরের অবস্থা ভালো না। তাকে দেখে মনে হয় আমার চেয়ে সে বেশি কষ্ট পেয়েছে সানজিদার মৃত্যুতে। অনিমা যদিও দিনের বেলায় আমার সাথে দেখা করে না কিংবা কথা বলে না, তবে প্রতি রাতে আমার রুমে ঢুকে সাবধান করে দিয়ে যায় যে আমি যেন অন্য কারোর জন্য দিওয়ানা না হয়। 1 মাস অতিবাহিত হবার পর সানজিদাকে নিয়ে চিন্তা করা বাদ দিলাম। যার মৃত্যু হয়েছে তার জন্য সারা জীবন চোখের জল ফেলেও কোনো লাভ হবে না, সে ফিরে আসবে না। নিজেকে বদলে ফেলার জন্য চেষ্টা চালিয়ে গেলাম। অনিমা আমাকে এতটা ভালোবাসে, তাকে আর কষ্ট দিয়ে কী হবে? তাকে জীবনসঙ্গী করে নিলে সেও খুশি হয়, সাথে আমিও কষ্টগুলোকে ভুলে যেতে পারি। কিন্তু অনিমা কি রাজি হবে? না হবার তো কথা নয়। প্রতিটা রাতেই তো আমার নিকট তার মনের চাওয়ার কথা ব্যক্ত করে যায়, পাশাপাশি আমাকে সতর্ক করে যায়। অনিমাকে কিছু বলার আগেই আম্মু আমাকে বিয়ের জন্য প্রস্তুতিকরণের কথা বলে গেল। অনিমার সাথে শীঘ্রই আমার বিয়ে হবে, এমন খবরে মনটা খুশিতে ভরে গেল। অনিমার সাথে বিয়ের কথা শুনে কেন জানি অতীতের সমস্ত কষ্টগুলো হারিয়ে গেল, ধূসর এই জীবনটা রঙিন হয়ে গেল। তবে অনিমাকে দেখে খুশি মনে হলো না। তার চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের খবরে সন্তুষ্ট নয়। অনিমা তখন রুমে ছিল, ডায়েরিতে কি যেন লিখছিল। রুমে ঢুকলাম, তার পাশে বসলাম, মৃদুভাবে কেসে নরম গলায় বললাম, তুমি কি বিয়ের খবর শুনে খুশি হওনি? অনিমার কোনো জবাব পেলাম না। আবারও বললাম, আমার চেয়ে তোমারই তো বেশি খুশি হবার কথা ছিল। আমাকে তো মন প্রাণ উজাড় করে ভালোবাসো, বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছিলে, অথচ আজ বিয়ের কথা শুনে মুখটাকে বেজার করে রেখেছ, যেন আমাকে বিয়ে করতে চাচ্ছ না। সত্যি কি বিয়ে করতে চাও না? অনিমা এতক্ষণ অন্যদিক চেহারা ঘুরিয়ে রেখেছিল, আবার সে চেহারাটা আমার দিকে ফিরে নিচু কণ্ঠে বলল, আমি খুশি হলেই বা আপনার কি, আর অখুশি হলেই বা আপনার কি? বিয়ের ব্যাপারে আমার কোনো হাত নেই, আমি তো পুতুল। আপনারা যেটা করবেন সেটাতেই আমার মত থাকবে। ও, বুঝতে পারছি, সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই তো? অনিমা চোখ রাঙিয়ে তাকালো, চোখের ভাষায় বুঝালো আমার কথা শুনে তার বৃদ্ধি চলছে। তাকে ফের বললাম, তুমি বিয়েতে রাজি হও কি না হও এটা জেনে আমার কোনো লাভ নেই। তোমাকে যে সামনের সপ্তাহে বিয়ে করতে যাচ্ছি এটাই আমার শেষ কথা। কি বুঝতে পারলে তো? অনিমা আওয়াজ উঁচু করে বলল, আপনি আবার চোখের সামনে থেকে যান তো, মেজাজ ঠিক নেই। চোখ কপালে তুলে বিস্ময়ের কণ্ঠে বললাম, যাব না। কি করবে তুমি? মাইর দিব। কেমনে? দেখবেন কেমনে। দেখাও। অনিমা আমার হাতটা ধরল, এরপর বুকে জড়িয়ে নিয়ে খাটে শুয়ে দিল। অতঃপর তার ঠোঁট আমার ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল। অনেকক্ষণ ধরে চলতে লাগলো। দম বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছিল। তার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে আমাকে ছাড়বে না সে। ঠোঁটের বরসে শুক্রাজ্যে হারিয়ে গেছে বোধহয়। ভাবতে না ভাবতে সে আমাকে ছেড়ে দিয়ে দুষ্টমিষ্টি স্বরে বলল, কি কেমন লাগলো? বাকরুদ্ধ হয়ে গেছি, তথাপি অস্পষ্ট স্বরে বললাম, ভালো লেগেছে। তবে একটা কথা বলি, তুমি একটু নির্লজ্জ আছো। আমার সাথে এসব করতে তোমার লজ্জা লাগে না? অনিমা মিটমিট করে হেসে বলল, না লাগে না, আমার হাজবেন্ডের সাথে যা ইচ্ছা তাই করব, এতে লজ্জার কি হলো? বাহ, বিয়ে হলো না তার আগে হাজব্যান্ড, ভালো তো। তবে ভালো লাগছে যে তোমার মন খারাপের চেহারাটা বিলীন হয়ে গেছে। সত্যি করে বলো তো, এতক্ষণ কিসের জন্য মন খারাপ করেছিলে? কতবার বিয়ে হবে আমাদের? মানে কি বলছো এসব? কিছুই না, বাদ দেন। বলো, কিসের জন্য মন খারাপ করেছিলে? এমনি, আপনি কেমন যেন একবার সানজিদার পিছু নেন, তো তাকে ভুলে আমার পিছু নেন, ফির আমাকে ভুলে তাকে আপন করে নেন। যখন সে মারা গেল তখন বুঝতে পারলেন আপনি তো একা হয়ে গেছেন, অন্য কাউকে দরকার, তাই বাধ্য হয়ে আমার কাছে ছুটে আসেন। মন থেকে আসেননি জানি। অনিমার কথা শুনে লজ্জিত হলাম। অপরাধের চেহারা বানিয়ে ক্ষীণস্বরে বললাম, ভুল বুঝছো আমাকে। সত্যি বলতে কি, আমি সানজিদাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাই থেকে ভুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু আমি তো নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই না, কাউকে তো জীবনসঙ্গী করে নিতে হবে। তাছাড়া তোমার মতো এত ভালো একজন জীবনসঙ্গী হিসাবে কামনা করা কি ভুল?
বলো। আপনি তো সর্বপ্রথম আমাকেই ভালোবেসেছিলেন, যখন কেউ আপনার জীবনে আসেনি। আপনার মুখের কথাটাই বলছি। আপনি বলেছিলেন, আমি আপনার পাশে থাকলে পুরো পৃথিবীটা যেন আপনার হয়ে যায়, সব কিছুকে রঙিন লাগে। আমার পরশ পেলে ভালোবাসার পরশ পান সব কিছুতে। কিন্তু সেই আমাকে ভুলে গিয়ে সানজিদাকে নিজের জীবনে জড়ালেন। বলেন তো কেন? অবাক হলাম অনিমার কথায়। আশ্চর্যান্বিত হয়ে অনিমাকে উচ্চ শব্দে বললাম, কি বলছো এসব? তোমাকে আমি ভালোবাসতাম, তাও সানজিদার সাথে সম্পর্ক হবার আগে থেকে। এটা কি করে বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসতাম অথচ আমি জানি না। অনিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, এসব বাদ দেন। আপনার এখন কিছুই মনে পড়বে না, বাদ দেন। আজকে অনিমার কথাতে অবাক হচ্ছি। তার কথাতে রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছি। কেমন একটা ঘোলাটে ধরনের কথা বলছে সে। বেশ কয়েকদিন আগে থেকে শুনতে পাচ্ছি আমার আব্বু আম্মুকে অনিমা আম্মা আব্বা বলে ডাকছে, কিন্তু সেটাকে গুরুত্ব নেইনি। কিন্তু আজ সকাল থেকে শুনতে পাচ্ছি অনিমা আমার আব্বু আম্মুকে আব্বা আম্মা বলে ডাকছে। বিয়ে ঠিক হয়েছে, বিদায় সে এভাবে সম্বোধন করে ডাকছে। এছাড়া অন্য কি কারণ হতে পারে? ব্যাপারটা আমার নিকট খুব ভালো লাগছে, উপভোগ করছি। তবে ভাবনায় পড়লাম কিছুদিন আগের ব্যাপারটা নিয়ে। তখন তো অনিমার সাথে আমার বিয়ে ঠিক ছিল না। তখন সে আব্বু আম্মুকে ওভাবে ডেকেছিল কেন? আর আব্বু আম্মু তো কিছু বলেনি, উল্টো তারা অনিমাকে বৌমা বলে সম্বোধন করেছিল। এর কি রহস্য থাকতে পারে? আজকে আমার বিয়ে। সকাল থেকে খুব দুর্বল লাগছে নিজেকে, চিন্তাগ্রস্ত আমি। অনিমাকে নিয়ে যত্রতত্র ভাবছি, ভাবনা যেন শেষই নেই। বিয়ে বাড়িতে মানুষের সমাগম ব্যাপক। আমাদের বাড়িতেই বিয়ের সব আয়োজন হয়েছে, এখানে বিয়ে পালন হবে। তাই তো অনিমা আমাদের বাড়িতে আছে। অনেকবার অনিমার সাথে দেখা করেছি, তাকে খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত লাগছিল। তাকে যখন বিয়ের শাড়ি পরানো হচ্ছিল তখন তাকে এত সুন্দর লাগছিল যে বলার মতো নয়। কাজে যখন বাসায় এলো এবং অনিমাকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য মামি অনিমার রুমে গেল, তখন রুমে তাকে খুঁজে পাওয়া গেল না। মামি ভেবেছিল অনিমা ওয়াশরুমে গেছে, কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় পার হয়ে যায়, সে ওয়াশরুম থেকে আর বের হয় না। অতপর ওয়াশরুমের দরজায় হাত লাগিয়ে দেখা হলো দরজা খোলা, ভিতরে কেউ নেই। পুরো বাসা খুঁজেও অনিমার কোনো খোঁজ পাওয়া গেল না। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা আমাকে ধোকা দিয়ে চলে গেছে। নিশ্চয় সে আমার অগোচরে অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল, কিংবা আমি তাকে এড়িয়ে চলেছিলাম, তাকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম। সেটার প্রতিশোধ তুলছে এভাবে। অনিমার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমার কপালটা এমন, যাকে আপন করে নিতে চায় সে আমার জীবন থেকে হারিয়ে যায়। মদের দোকানে বসে সমস্ত ঘটনাগুলো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করছিলাম। রাত প্রায় 1টা পার হয়ে গেছে। বন্ধু আমাকে তার গাড়িতে করে আমার বাসায় পৌঁছে দিল। মদ খেয়েছি, তবে অল্প। তবুও ঢুলতে ঢুলতে সিঁড়ি রুমের দিকে পৌঁছালাম। দরজাটা সরিয়ে রুমের ভিতর প্রবেশ করলাম। চমকে উঠলাম, বিয়ের সাজে খাটে বসে আছে একজন। চোখ ডলে ফের তাকিয়ে দেখলাম অনিমা বসে আছে। তবে কিছু পালিয়ে যায়নি। পালিয়ে না গেলে বিয়ে পড়ানোর সময় কেন উপস্থিত হলো না? কিসের জন্য এমনটা করলো সে? না না, মাথায় আর কিচ্ছু আসছে না। অনিমার পাশে বসলাম। এসবের মানে কি? কেন এমনটা করলে? অনিমা মাথা নিচু করে আছে। মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে বলল, ঠিক কাজ করেছি। কাউকে আশা দিয়ে আশাহত করলে কেমন লাগে সেটা উপলব্ধি করতে পেরেছেন নিশ্চয়ই। আমিও কষ্ট পেয়েছিলাম এর চেয়ে অনেক বেশি, যখন আপনি আমাকে বিয়ের কথা বলে সানজিদার কাছে চলে গেলেন আর আমাকে ভুলে গেলেন। তখন কতটা কষ্ট পেয়েছিলাম সেটা যদি আপনাকে বোঝাতে পারতাম, তবে কখনোই ওরকম ভুল করতে পারতেন না। আমার কান্না শুনেননি? কান্নার শব্দ কি আপনার কানে যায়নি? বুঝতে পারেননি কেন আমি ওভাবে কেঁদেছিলাম? বুঝেও না বোঝার ভান করেছিলেন। ইস, যদি বুক চেড়ে দেখাতে পারতাম তবে দেখতে পারতেন আমার বুকে শুধু আপনার নাম লেখা। আমাকে এত কষ্ট দিয়েছিলেন, তবু আমি আপনাকেই ভালোবাসি। বলতে পারি না আপনাকে। কেন পারি না জানেন? জিজ্ঞেস করুন কেন। দম যেন বন্ধ হয়ে গেছে আমার। অনিমার কথায় চোখ ভিজে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বললাম, বলো, কেন পারোনি ভুলতে? অনিমা তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরিয়ে ভাঙা গলায় বলল, কারণ আপনি আমার হাজবেন্ড। জি, ঠিকই শুনেছেন, আপনি আমার হাজবেন্ড হন।
বিয়ে করেছি আমরা আজ থেকে 2 বছর আগে, কিন্তু আপনি এসবের কিছুই জানেন না। কেন জানেন না সেটা কি জানেন? কারণ আপনি 2017 সালটার শুরু থেকে শেষ পুরো সময়টা স্মৃতি হারিয়ে ফেলেছেন। ওই বছরে আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু আপনার স্মৃতি থেকে বিলীন হয়ে গেছে। আমাকে বিয়ে করার 3 দিন পর আপনি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মাথায় বড় ধরনের আঘাত পেলে 1 বছর স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। ডাক্তার বলেছিল ওই বছরের কোনো কিছু আপনার স্মৃতিতে কখনো ফিরে আসবে না, চিরতরে হারিয়ে গেছে। আপনাকে যদি এই ঘটনাগুলো মনে করিয়ে দিই তখন আপনি ধাঁধায় পড়ে যাবেন। জোর করে আপনাকে স্মৃতিগুলোর কথা স্মরণ করিয়ে দিলে আপনার মস্তিষ্কে সমস্যা হবে। ডাক্তার এও বলেছে যে আপনাকে জোর করে স্মৃতিগুলোর কথা স্মরণ করিয়ে দিলে ব্রেন স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা কেউই আপনাকে বিয়ের ব্যাপারটা খুলে বলিনি। আমার নানা নানিও জানতো, এই জন্যই তো তারা আপনাকে দেখার জন্য পাগল হয়ে যেত। আপনি যেদিন আনতে আমাকে নানার বাড়ি গেলেন সেদিন তারা চেয়েছিল আপনার নিকট বিয়ের কথা খুলে বলতে, কিন্তু আমি বলতে নিষেধ করেছিলাম। জানেন আপনি আমার জন্য কতটা পাগল ছিলেন? আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন থেকে আপনি আমার জন্য পাগল ছিলেন। আপনার জোড়াজুড়িতে বাবা মা আমাকে আমাদের বাড়িতে রেখে যায়। আপনাদের বাসা থেকে স্কুলে যেতাম। আপনার জন্য আমি স্কুলে মন দিয়ে ক্লাস করতে পারতাম না। আমি স্কুলে গেলে আপনিও স্কুলে এসে হাজির হতেন। কোনো ছেলের সাথে কথা বলতে গেলে রেগে যেতেন। আপনার কারণে আমি পরীক্ষার সময়ও মন দিতে পারিনি। এ কারণেই এসএসসিতে ফেল করেছিলাম। ফুপা ফুপি আপনার এমন অবস্থা দেখে আমার সাথে আপনার বিয়ে ঠিক করলো। বিয়ের পর তো আপনি সব স্মৃতি হারিয়ে ফেললেন। 1 বছর আমার লেখাপড়া বন্ধ ছিল, কিন্তু যখন বুঝতে পারলাম আপনি আমাকে এড়িয়ে চলছেন, আমাকে তুচ্ছ জ্ঞান করছেন, তখন পুনরায় সিদ্ধান্ত নিলাম পরীক্ষা দেব। কিন্তু আপনার কারণেই ফেল করেছিলাম। যেদিন আমার গণিত পরীক্ষা ছিল সেদিন আপনি বলেছিলেন আপনার বাইকে করে যেতে। আমি চেয়েছিলাম সিএনজিতে যেতে, কিন্তু আপনি আমাকে জোর করে নিয়ে গেলেন। কিন্তু কি হলো, আপনার বাইক নষ্ট হয়ে গেল। এতে করে আমার 20টা মিনিট লেট হলো পরীক্ষার হলে পৌঁছতে, আর আমি পরীক্ষাতে ফেল করলাম। জানেন ওটাতে পাশ করলে আমি নিশ্চিত ভালো রেজাল্ট করতাম। আপনার জন্যই পাশ করতে পারিনি, আর আমার লেখাপড়ার স্বপ্নটাও গেল। এত কিছুর পরেও আমি আপনাকেই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। অথচ আপনি বারবার আমাকে উপেক্ষা করেছেন, কিন্তু আমি তো আমার স্বামীকে উপেক্ষা করে থাকতে পারি না। যখন মন চেয়েছে আপনার পাশে ঘুমানোর তো ঘুমিয়েছি অসংখ্য রাত, আপনি টেরই পাননি। কোনো কোনো রাত তো আমি আলমারিতে ঢুকে পড়তাম যখন আপনি ঘুম থেকে জেগে যেতেন। যেদিন আমি প্রথমবার আপনার অমতে শারীরিক সম্পর্ক করলাম ভেবেছিলেন আমি কতই না নির্লজ্জ বেহায়া। আমারও তাই মনে হয়েছিল, কারণ যে মানুষটা স্বামীর ভালোবাসা দুরাত্রি বাদে কখনো পাইনি, সেই মানুষটা কিভাবে স্বামীর অমতে দেহের স্বাদ নেবে বলুন? তবু আমি ধৈর্য ধরতে পারিনি। ভেবেছিলাম আমার ভালোবাসা পেলে আপনি সঞ্জিতাকে ভুলবেন, কিন্তু কি হলো তার উল্টোটা। ভাবছেন আপনাকে এত সব বলছি অথচ আপনার কোনো সমস্যা হচ্ছে না কেন? এর কারণ আপনি 3 দিন পূর্বে ডক্টরের সাথে দেখা করেছিলেন। ডক্টর যেসব টেস্ট দিয়েছে তার মধ্যে একটি রিপোর্ট ছিল আপনার ব্রেন স্ট্রোকের সিরিয়াস ভাবটা কমে গেছে। পুরনো স্মৃতি মনে করে দিতে গেলে সমস্যা হবে না আর। তবে যে স্মৃতিগুলো বিলীন হয়ে গেছে সেগুলো কখনো স্মরণ আসবে না। আর একটা সত্য কথা বলি, রাইসা নামের যে মেয়েটি এই বাড়িতে এসেছিল এবং আপনার সাথে নাটক করেছিল সবই ছিল আমার প্ল্যান। রাইসা আমার বান্ধবী, আমার কথা মতো সে ওসব করেছিল। আমি জানতে চেয়েছিলাম আপনি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন কিনা। রাইসার মাধ্যমেই গোপন সত্যটা জানতে পেরেছিলাম। যখন রাইসা আপনার সাথে নাটক করলো তখন ফুপা ফুপু ভেবেছিল আপনি নিশ্চয়ই ওর সাথে সম্পর্ক করছেন। এই জন্যই তারা ভাবলো আপনাকে মিছামিছি বলবে আমার সাথে আপনার বিয়ের কথা। তাই তো রাইসা চলে যাবার পর ফুপা ফুপু আপনার নিকট বিয়ের কথা বলল। কিন্তু আপনি জবাবে কি বলেছিলেন? সঞ্জিতা নামের একজনকে ভালোবাসেন। এটা শুনে সেদিন অর্ধেকটাই ধ্বংস হয়ে গেছিলাম আমি। যাক সেসব কথা, এখন আমি স্পষ্ট করে একটা কথা বলছি, হয় আপনি আমাকে আপন করে নেন, না হয় দূরে ঠেলে দেন। সেটা একান্তই আপনার ব্যাপার। তবে মনে রাখবেন আমি কখনো এই বাড়ি ছাড়ছি না এবং আমার পাগলামিগুলোও বন্ধ হবে না। আমার দু চোখে পানি, অনুশোচনার পানি অঝোর তারে ঝরছে বৃষ্টির মতো করে।
দু চোখের কোণে আটকাচ্ছে না আর, গড়িয়ে গড়িয়ে পড়ছে, গাল পিছে একাকার, অন্তর পুড়ে যাচ্ছে যেন। এতদিন ধরে আমি আমার সধর্মণীকে কষ্ট দিয়ে আসছি, যে কিনা আমাকে পাগলের মতো ভালোবাসে। জগতের কোনো মেয়ে কারোর জন্য এত পাগল ছিল কিনা সেটাই সন্দেহ। দুটো বছর ধরে যে মানুষটা আমার কাছে ছিল, একটা বার স্বামীর ভালোবাসা, স্বামীর পরশ পাওয়ার জন্য প্রহর গুনেছে, কিন্তু সে পায়নি ভালোবাসা, পায়নি স্বামীর পরশ, পেয়েছে শুধু কষ্ট, আর হয়েছে অবহেলার শিকার। বুকে শত শত কষ্ট জমিয়ে রেখে দিনের পর দিন আশায় বুক বেঁধে অপেক্ষায় থেকেছে। চেয়েছিল তার স্বামী যেন তার হাত দুখানা চিরদিনের যেন ধরে, কিন্তু ধরিনি তার হাত, ফিরিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু এখন আর ভুল করব না। সে স্মৃতিগুলো আমার জীবন থেকে হারিয়ে গেলেও অনিমার মুখের প্রতিটি কথাকে মূল্যায়ন করব আমি। সত্যি বলতে কি, তার কথাগুলো যেন আমার চোখের সামনে ভাসছে, মনে হচ্ছে যেন সত্যি ঘটনাগুলো ঘটেছে। অনিমাকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, হাওয়া করে কাঁদতে লাগলাম। কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আমি আর তোমাকে ছাড়বো না। আমার ভালোবাসা আমি ফিরে পেয়েছি। এতদিন আমি অন্ধকারে ছিলাম, শেষ পর্যন্ত আমি আলোতে ফিরে এসেছি। তুমিই পারবে সারা জীবন ধরে আমাকে আলোকিত জীবনটা উপহার দিতে। আমার ভুলগুলোকে মার্জনা করে শেষ পারের মতো সুযোগ দাও তোমার ভালোবাসার মানুষ হবার জন্য, প্লিজ। অনিমাও কাঁদছে, তার কান্নার শব্দে যেন আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছিল। অনিমাকে আরো শক্ত করে জড়িয়ে নিলাম। ক্রমে তার কান্নার আওয়াজটা কমছিল। মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এই জীবনটা শুধুই সুখের। প্রতিটা মানুষ এরকম সুখময় জীবনের আকাঙ্ক্ষা করে। আমার আকাঙ্ক্ষা পূরণ করেছে আমার স্ত্রী অনিমা। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। 3 দিন পর সানজিতার বোন সাদিয়া আমার বাসায় এলো। তার বোনকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। সাদিয়া নিজে মুখে স্বীকার করলো তার বোনকে সে ছাদে থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তার বোনের প্রতি আক্রোশের কারণ সানজিতা বহু পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। এমনকি সানজিতা সাদিয়ার বয়ফ্রেন্ডকেও ছাড়েনি। ওই দিন আসলে সানজিতা সে অশ্লীলতা করেছিল, অথচ সানজিতা সাদিয়াকে দিয়ে মিথ্যাচার করিয়েছিল। সানজিতা আমার সাথে সম্পর্ক ফিরলে তার লাভই লাভ, কারণ সে যে আবদার করত সেটাই দিতাম। তাই তার বোনকে টাকার লোভ দেখিয়ে ওই রকম মিথ্যা জবানবন্দি দিতে বলেছিল। সাদিয়া সেটাই করেছিল, আর আমিও বিশ্বাস করেছিলাম। সাদিয়া তখনও জানতো না যে সেদিন সানজিতা ঠিক কার সাথে অশ্লীলতায় মেতেছিল। সানজিতা সাদিয়ার নিকট মিথ্যা বলেছিল যে তার ক্লাসমেটের সাথে ওসব করেছে, কিন্তু যখন সাদিয়া জানলো যে সানজিতা ওই সমস্ত অশ্লীলতা সাদিয়ার বয়ফ্রেন্ডের সাথে করেছে, তখন সাদিয়া আর নিজের আগে সংবরণ করতে পারেনি। তার বোনকে খুন করার চেষ্টায় মেতে উঠেছিল। এরপর সে এই জন্য যখনও চেষ্টা ও চিন্তাভাবনা থেকে সরে গিয়েছিল। কিন্তু আবার যখন সানজিতা তার ছোট বোনের বয়ফ্রেন্ডের সাথে বেডশেয়ার করলো, তখন তার বোনের নিকট ধরা পড়ে গেল। অতঃপর সাদিয়া প্রথমে তার বয়ফ্রেন্ডের গোপন অঙ্গ কেটে ফেলেছিল এবং ঠিক 1 ঘন্টা পরে বাসায় তার বোনকে ছাদে ডেকে নিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আর এই সমস্ত ঘটনা সাদিয়া আমার নিকট এসে বলল এবং বলেই চলে গেল। এও বলে গেল যে তার বোনের সঙ্গে আমার ভাবিরও হাত ছিল। এর অর্থটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেদিনই ভাবির সাথে কথা বলতে তার রুমে গেলাম, কিন্তু তাকে পেলাম না। বিছানার উপরে উল্টোভাবে রাখা ডায়েরি ও কলম পড়ে থাকতে দেখলাম। নিশ্চয় ভাবি কিছু লিখতে নিয়েছিল। লেখা বাদ দিয়ে হয়তো কোথাও গেছে। ডায়েরিটা হাতে নিলাম, পেজ উল্টাতে লাগলাম। প্রথম পাতাতে চোখ গেল, সেখানে লেখা ছিল, আমি হচ্ছি ঝরা পাতা। এই পাতার স্থান হয় ডাস্টবিনে, না হয় চুলায়। ডাস্টবিনে গেলে পচে নিঃশেষ হব, চুলাতে গেলে জ্বলে পুড়ে ছাই হব। কিন্তু না, একজন রাজকুমার আমাকে কুড়িয়ে নিয়ে গেল তার প্রাসাদে, সেখানে সাজিয়ে রাখলো কিছুদিন। আমি যেন নতুন জীবন ফিরে পেলাম, নব্য গজিয়ে ওঠা সতেজ সবুজ পত্র হয়ে গেলাম যেন। এরপর একদিন রাজকুমার ইচ্ছে করলো সে আমাকে বিয়ে করবে। বিয়ে করলো, চলতে লাগলো সংসার, কিন্তু সন্তান হচ্ছিল না। যখন আমি পতিতালয়ে ছিলাম তখন থেকে স্বপ্ন দেখতাম আমার সংসার হবে, বাচ্চা হবে, আমি মা ডাক শুনবো। কিন্তু এমন স্বপ্ন পূরণ হবে কখনো ভাবিনি। স্বপ্ন তো পূরণ হলো, তবে অর্ধেক। সংসার হলো, কিন্তু মা ডাক শোনার সৌভাগ্য হলো না। রাজকুমারের সেই ক্ষমতাই নেই। আমি তো জানি না আমি হিন্দু না মুসলিম। ডাস্টবিনে বড় হওয়া মেয়ে আমি। আমার ধর্ম, তাই ধর্মের বিধিবিধান আমার জন্য না।
রাজকুমার যদিও তার পরিবারকে বলেছিল আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, তার অফিসের কলিগ হিসেবে পরিচয় দিয়েছিল, তাও একটা পরিচয় পেয়েছিলাম। কিন্তু দিন দিন আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার মা হওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছিল। পতিতালয়ে মা হওয়া অসম্ভব ছিল। আমাদের যে দালাল মহিলা ছিল সে খুব কঠোর টাইপের মহিলা, বিশেষ করে আমার ব্যাপারে সতর্ক থাকতো যেন আমার পেট না বাঁধে। রাজকুমারের জীবনসঙ্গী হয়ে সংসার জীবন পেয়েও সন্তুষ্ট হচ্ছিলাম না। আমার দরকার বাচ্চা, তাই সিদ্ধান্ত নিলাম নতুন করে ঘৃণিত কাজ করব। কত শত পুরুষের শয্যাসঙ্গী হয়েছি, নতুন করে একজনের শয্যাসঙ্গী হলে কী বা হবে। আমি রাফাতের শয্যাসঙ্গী হলাম, তাও তার প্রেমিকার হাত ধরে। তার প্রেমিকার জন্মদিন উপলক্ষে রাত্রিতে তার শয্যাসঙ্গী হয়েছিলাম। ওই রাতে রাফাতের ভালোবাসায় আমি মা হবার সৌভাগ্য অর্জন করেছিলাম। আমার রাজকুমার এত অসুখী হয়নি। তার যে ভয় ছিল, সে যে অক্ষম এবং একজন পতিতাকে বিয়ে করেছে, এসব সবাইকে জানিয়ে দিলে তার মান সম্মান হারাবে। এই ভয়ে সে রাফাতের বাচ্চাকে তার নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছিল। আমি সুখী, অনেক সুখী। যদি আমি পতিতা না হতাম, রাফাতের সঙ্গে হঠাৎ করে যদি কোনোদিন দেখা হতো, তবে তাকে দেখেই বলতাম তুমি আমার ভালোবাসা। আমি যেন রাফাতের প্রেমে পড়ে গেছি, কিন্তু অতিরিক্ত আকাঙ্ক্ষা মোটেও সুখকর নয়। তাই মনের আকাঙ্ক্ষাটাকে গোপনই রাখলাম, গোপন ভালোবাসাটাকে লুকিয়ে রাখলাম। 9টা পৃষ্ঠা উল্টিয়ে পুরো লেখাটাকে শেষ করলাম। ভাবির এই ছোট্ট জীবন কাহিনী পড়ে একবার তার জন্য কষ্ট লাগছিল, কখনো মায়া হচ্ছিল, কখনো বা ঘৃণা। এর বড় বিষয়টাকে আমার মাথা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলাম। ডায়েরির 9টা পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ছাদিকে সবগুলো পৃষ্ঠা পুড়িয়ে ফেললাম। পুড়ে ছাই হয়ে গেল। ঠিক তখনই অনিমা ছাদে এলো, তার গায়ে শাড়ি চড়ানো। সকালে আমি তাকে পরিয়ে দিয়েছিলাম। দারুণ লাগছে তাকে, কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। এটা দেখে অনিমা তীক্ষ্ণ কণ্ঠে বলল, যদি আমার প্রতি তোমার ভালোবাসা, আমার নাম এবং আমার অস্তিত্ব তোমার হৃদয় থেকে এভাবে পুড়ে ছাই হয়ে নিঃশেষ হয়ে যায়, এর পরেও মনে রাখবে আমার হৃদয়টা বারবার জপে যাবে তুমি শুধু আমার, তুমি শুধুই আমার।